আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে লাইভে যারা আছো প্রশ্নগুলো লিখে ফেলার জন্য অনুরোধ জানাচ্ছি। লাইভে যারা আছো প্রশ্নগুলো লিখে ফেলার জন্য অনুরোধ জানাচ্ছি। লাইভে যারা আছো প্রশ্নগুলো লিখে ফেলার জন্য অনুরোধ জানাচ্ছি এবং লেখা শেষ হলে কমেন্টস করে জানাবা যে লেখাটা শেষ হয়েছে কিনা। লাইভে যারা আছো প্রশ্নগুলো লিখে ফেলার জন্য অনুরোধ জানাচ্ছি এবং লেখা শেষ হলে দয়া করে কমেন্টস করে জানাবা। আচ্ছা, কোশ্চেনগুলো যারা লিখো নাই আমি কোশ্চেনগুলো পরে দিচ্ছি, আগে এটা লিখো। কোশ্চেনগুলো যারা লিখো নাই ওগুলা পরে দিচ্ছি, আগে এটা লিখো। লেখাটা কি বোঝা হচ্ছে না একদমই? তোমরা একটু জানাও আমাকে কমেন্টস করে, লেখাটা কি একদমই বোঝা হচ্ছে না নাকি চলবে? আমি কি ক্যামেরাটা একটু সামনে নিব নাকি হচ্ছে লেখাটা বোঝা হচ্ছে? আমাকে একটু জানাও যে লেখাটা বোঝা হচ্ছে কিনা। কোশ্চেন যাদের লেখা হয় না আমি কোশ্চেনগুলো পরে দিচ্ছি, সেটা হচ্ছে আমি একটু পরে দিচ্ছি। আর লেখাটা বোঝা হচ্ছে কিনা সেটা আমাকে জানাও। আমার এখানে দেখা হচ্ছে লেখাগুলো ক্লিয়ারই বোঝা হচ্ছে, তোমরা লিখতে পারছো কিনা সেটা আমাকে একটু জানাও। আর যারা সালাম দিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, চলবে মনে হচ্ছে, অনেকেই বুঝতে পারছে। আচ্ছা, কোর্স তোমরা যা লিখছি একটু লিখে নাও, আমি লেখাটা শেষ করে তারপরে বলবো ইনশাল্লাহ। একটু আগে যে কোশ্চেনগুলো দিয়েছি সেটা যারা লিখতে পারো না তাদের মন খারাপ করার কিছুই নাই, কারণ আমি কোশ্চেনগুলো পরে দিচ্ছি। একটা অংশ হচ্ছে বাকি আছে বইয়ের, সেটা পড়ি আজকে দ্বিতীয় অধ্যায়টা শেষ করবো ইনশাল্লাহ। লেখা শেষ হলে দয়া করে কমেন্টস করে জানাবেন যে লেখাটা শেষ হয়েছে কিনা, তাহলে আমি বলা শুরু করতে পারি। দেখতেই পাচ্ছেন আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ের সর্বশেষ ক্লাসে চলে এসেছি। সবাই দেখতে পাচ্ছেন যে আমরা আজকে দ্বিতীয় অধ্যায়ের শেষ ক্লাসে আছি। দ্বিতীয় অধ্যায়ের ক্লাসটা শেষ করে ফেলতে চাই। আজকের আলোচনা শুরু করতে চাচ্ছি। লেখা শেষ হলে মিনহাজুল আজিজ একটা সুন্দর ছেলে, দেখা যাচ্ছে অনেকেরই লেখা শেষ হয়ে গেছে, আমি বলা শুরু করে দিতে চাই। আচ্ছা, মনোযোগ দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি সবাইকে। আমরা আলোচনা করছি দ্বিতীয় অধ্যায় নিয়ে। বেশ কিছুদিন দ্বিতীয় অধ্যায়ের আলোচনা করেছি, ইনশাআল্লাহ দ্বিতীয় অধ্যায়টা শেষ করতে চলেছি আমরা, এবং দ্বিতীয় অধ্যায়ের পুরো অংশটুকু আমরা আলোচনা করেছি। আমি বলতে চাই আমি যেভাবে আলোচনা করছি প্রত্যেকটা অধ্যায় এভাবে বিস্তারিতভাবে আলোচনা করে শেষ করব ইনশাআল্লাহ, এবং সাথে বোর্ডের কোশ্চেনগুলো সলভ করতে থাকবো, এবং আমরা চেষ্টা করব যে এই রিভিশনের শেষে আরেকটা শর্ট রিভিশন দিয়ে আমরা এসএসসি পরীক্ষার হলে ঢুকে যাব। আমরা এভাবে রিভিশন দিচ্ছি যেন প্রতিটা অধ্যায়ে আমরা এমনভাবে রিভিশন দিচ্ছি যেন প্রত্যেকটা অধ্যায় বিস্তারিত আলোচনা হবে, সাথে কোশ্চেন সলভ হবে, সাথে মডেল টেস্ট পরীক্ষা হবে, এমসিকিউ আর সৃজনশীল। এভাবে রিভিশন দেওয়ার পরেও আরেকটা রিভিশন দেব আমরা ইনশাআল্লাহ। তাহলে আমরা প্রথমে একবার বই শেষ হয়েছে, এখন আমরা আলোচনা করছি প্রত্যেকটা অধ্যায় থেকে বিস্তারিত খুঁটিনাটি বিষয় ব্যাখ্যা করছি এবং সাথে কোশ্চেন সলভ করছি, এবং এই রিভিশন শেষে আমরা ইনশাআল্লাহ আরেকটা রিভিশন দিয়ে এসএসসি পরীক্ষার হলে ঢুকে যাব। এবং খুব সম্ভবত বুঝতেই পারছো তোমরা, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের আগে আর স্কুল খুলছে না, অর্থাৎ তোমাদের এসএসসি পরীক্ষা হবে ইনশাআল্লাহ ফেব্রুয়ারি অথবা মার্চে। তোমাদের এসএসসি পরীক্ষা হবে ইনশাআল্লাহ ফেব্রুয়ারি অথবা মার্চে, এবং সেটা হয়তোবা টেস্ট পরীক্ষা হবে অথবা হয়তোবা টেস্ট পরীক্ষা হবে না। তোমাদের হয়তো যারা হচ্ছে মন কলা খাচ্ছ যে এসএসসি পরীক্ষা কি হবে, তারা হচ্ছে এই মিডিয়ার এই কয়েকটা ছেলে মেয়ে এটা লিখে পাঠাচ্ছে যাতে হচ্ছে ভালো বাচ্চারা পড়াশোনা ছেড়ে দেয়। খুব সুন্দর, তোমরা পড়াশোনা ছেড়ে দিতে পারো, এবং হচ্ছে তোমরা যারা পড়াশোনা ছেড়ে দিচ্ছ তারাই হচ্ছে বড় ক্ষতিটা হবে তাদেরই। আর যারা পরীক্ষা দাও নাই, আমি গত মডেল টেস্টে দেখতে পাচ্ছি অনেকেই পরীক্ষা দাও নাই, তাদের সম্পর্কে আমার কিছু বলার নাই। যারা পরীক্ষা দিচ্ছ না তাদের সম্পর্কে আর কি বা বলবো, তোমরা নিজের ক্ষতি নিজেরাই ডেকে আনছো, সুতরাং তাদেরকে আমার বলার কিছুই নাই। তোমরা নিজের ভুল যদি নিজে করতে চাও, এই এত বড় হয়েছ, এটা অলরেডি অক্টোবর মাঝামাঝি, নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি পরীক্ষা। তাহলে ডিসিশন নাও তোমরা কি করবা। আমি কিন্তু 3 নাম্বার এবং 4 নাম্বার অধ্যায় খুবই দ্রুত শেষ করে দিব, 5 নাম্বার অধ্যায় আবার একটু টাইম নিব। তাহলে আমি যখন দরকার দ্রুত আগাবো, যখন দরকার পরে আগাবো। তাহলে আসো আমরা দ্বিতীয় অধ্যায়ের জীবনের শেষ ক্লাস করছি। দ্বিতীয় অধ্যায়ের জীবন আমাদের শেষ হয়ে যাবে আজকেই ইনশাআল্লাহ। দ্বিতীয় অধ্যায়ের আমরা একটা কথা এখানে জানতে চাই যে বিভিন্ন কোষ মিলিত হয়ে তৈরি হয় টিস্যু, এবং টিস্যুগুলো মিলে তৈরি হয় অঙ্গ, অঙ্গগুলো মিলে তৈরি হয় তন্ত্র,
আর তন্ত্রগুলা মিলে তৈরি হয় আমাদের দেহ। তাহলে আমি বলতে যাচ্ছি কোষ মিলিত হয়ে তৈরি হয় টিস্যু, টিস্যু মিলিত হয়ে তৈরি হয় অঙ্গ, এবং অঙ্গ মিলিত হয়ে তৈরি হয় তন্ত্র, এবং তন্ত্র মিলে তৈরি হয় দেহ। তাহলে কোষ, টিস্যু, অঙ্গ, তন্ত্র, দেহ, এভাবেই চলছে আমাদের দেহ। প্রথমে ছোট ছোট কোষগুলো মিলিত হয়ে তৈরি হয়েছে অনেকগুলো টিস্যু, টিস্যুগুলো মিলিত হয়ে তৈরি হয়েছে অঙ্গ, অঙ্গগুলো মিলে তৈরি হয়েছে তন্ত্র, তন্ত্রগুলো মিলে তৈরি হয়েছে আমাদের মেইন দেহ। এখন তোমরা শিখেছো যে কোষ কাকে বলে, জীবদেহের গঠন ও কাজের এককে কোষ বলে, অথবা বিজ্ঞানী লুইস সিকেভেজের মতে কোষের সংজ্ঞা শিখেছো তোমরা। বৈষম্য ভেদ্য পর্দা দ্বারা আবৃত জীবজ ক্রিয়াকলাপের একক যা অন্য সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে পারে। শাহরিয়ার হোসেন সোহান বললো যে একটা সলভ ক্লাস দিলে ভালো হয়। কোন অধ্যায়ের সলভ ক্লাস লাগবে সেটা আমাকে কমেন্টস করে জানাতে হবে, যে কোন অধ্যায়ের সলভ ক্লাস লাগবে। তোমাদের কোশ্চেন আমি নিব, তোমাদের কারো কোনো কথা থাকলে সেটা নিব আমি পরে। আগে পড়াটা পড়াচ্ছি, সেটা খেয়াল করো, কমেন্টস বন্ধ করো, পড়াটা খেয়াল করো। কোষ, একাধিক কোষ মিলে তৈরি হয় টিস্যু, টিস্যু মিলে তৈরি হয় অঙ্গ, অঙ্গ মিলে তৈরি হয় তন্ত্র, তন্ত্র মিলে তৈরি হয় দেহ। এইভাবে আমাদের দেহ গঠিত হচ্ছে। কিছু কোষ মিলিত হয়ে টিস্যু তৈরি করেছে, টিস্যুগুলো মিলে অঙ্গ বানিয়েছে, অঙ্গ মিলে তন্ত্র, তন্ত্র মিলে তৈরি করেছে দেহ। এখন আসো, কোষ শিখেছি আমরা যে জীবদেহের গঠন কাজের এককে কোষ বলে। আবার লুইস সিকেভেজের মতে বৈষম্য ভেদ্য পর্দা দ্বারা আবৃত জীবজ ক্রিয়াকলাপের একক যা অন্য সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরোধ তৈরি করতে পারে এমন সত্তাকে কোষ বলে। আবার অনেকগুলা কোষ মিলে যদি নির্দিষ্ট কাজ করে তখন তাকে টিস্যু বলে, অনেকগুলো টিস্যু মিলে যদি নির্দিষ্ট কাজ করে তখন তাকে অঙ্গ বলে, অনেকগুলো অঙ্গ মিলে যদি নির্দিষ্ট কাজ করে তখন তাকে তন্ত্র বলে। দেখো তাই লেখা হয়েছে, এক বা একাধিক টিস্যু দিয়ে তৈরি এবং একটা নির্দিষ্ট কাজ করে এমন প্রাণীদেহের অংশ বিশেষকে বলা হচ্ছে অঙ্গ বা অর্গান। এক বা একাধিক টিস্যু দিয়ে তৈরি একটা নির্দিষ্ট কাজ করতে পারে এমন প্রাণীদেহের অংশ বিশেষকেই বলা হচ্ছে অঙ্গ বা অর্গান। তন্ত্র কাকে বলে দেখো নিচে, পরিপাক, শ্বসন, রেচন, প্রজনন ইত্যাদি বিভিন্ন শারীরবৃত্তীয় কাজের জন্য প্রাণীদেহের কতগুলো অঙ্গ মিলে যদি একটা নির্দিষ্ট কাজে নিয়োজিত থাকে তখন সেই অঙ্গগুলোকে একত্রে বলা হয় তন্ত্র। তাহলে তুমি সহজভাবে মনে রাখো, কোষ মিলিত হয়ে তৈরি হয়েছে টিস্যু, টিস্যু মিলে তৈরি হয়েছে অঙ্গ, অঙ্গ মিলে তন্ত্র, তন্ত্র মিলে দেহ। অঙ্গ নিয়ে আলোচনা করবে জীববিজ্ঞানের যে শাখায় তাকে বলা হয় অঙ্গ সংস্থান বিদ্যা, মরফোলজি। বাচ্চা একটা ছেলেও জানে। অঙ্গ নিয়ে আলোচনা করবে নিশ্চয়ই অঙ্গ সংস্থান বিদ্যা, মরফোলজি শাখাতেই। অঙ্গ দুই ভাগে বিভক্ত, একটা বহি অঙ্গ আর একটা অন্ত অঙ্গ। বহি অঙ্গ নিয়ে আলোচনা করা হবে যেই শাখায় তাকে বলা হয় বহি অঙ্গ সংস্থান বা এক্সটার্নাল মরফোলজি। অন্ত অঙ্গ নিয়ে আলোচনা করা হবে অন্ত অঙ্গ সংস্থান বা ইন্টারনাল মরফোলজি। আচ্ছা, বহি অঙ্গ নিয়ে আলোচনা করা হবে এক্সটার্নাল মরফোলজি বা বহি অঙ্গ সংস্থান। চোখ, নাক, কান, হাত, পা, মাথা এগুলো যেগুলো বাইরে পাওয়া যায়। জীবদেহের ভেতরের অঙ্গগুলো সম্বন্ধে জীববিজ্ঞানের যে শাখায় বিশদভাবে আলোচনা করা হয় তাকে বলা হয় অন্ত অঙ্গ। ভিতরের অঙ্গ অন্ত অঙ্গ, পাকস্থলী, ডিউডেনাম, ইলিয়াম, মলাশয়, হৃৎপিণ্ড, যা যা ভিতরে আছে সবগুলো অন্ত অঙ্গ। এই ছিল আমাদের অঙ্গ সংস্থান নিয়ে আলোচনা। এই এতটুকু বিষয়ের মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, না থাকলে আমি নেক্সট টপিকে যাব। এতটুকু অংশ নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, না থাকলে আমি নেক্সট টপিকে যাব। এতটুকু অংশ নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, এতটুকু নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, না থাকলে আমি নেক্সট টপিকে চলে যেতে চাই। শাহরিয়ার হোসেন সোহান বলেছে যে মডেল টেস্টের কোশ্চেনের সলভ ক্লাস, অবশ্যই মডেল টেস্টের কোশ্চেনের সলভ ক্লাস আমি দিব। সবগুলো খাতা দেখা শেষ হয় নাই, আমি খাতা দেখছি প্রতিদিন একটু একটু করে। কম্পিউটারের খাতা দেখতে হচ্ছে, একটু কষ্ট হচ্ছে। খাতা দেখা শেষ হলে আমি অবশ্যই নৈবিত্তিক আর সৃজনশীল দুইটারই সলভ ক্লাস নিয়ে নিব ইনশাল্লাহ। মন খারাপ করার কিছু নাই, নৈবিত্তিক সৃজনশীল দুইটারই সলভ ক্লাস নিব ইনশাল্লাহ। সলভ ক্লাস না নিলে তো আর পরীক্ষাটা কি দিলা না দিলা বোঝা যাবে না। এবং যাদের খাতা দেখছি খাতার মধ্যে কি কি সমস্যা আছে সবগুলোই সলভ ক্লাসে সমাধান করে দেবো ইনশাআল্লাহ। এতটুকুতে সমস্যা নেই আশা করছি। নেক্সট টপিকে চলে যাচ্ছি। সবাই খাতার আগে ল্যান্ডস্কেপ করে ফেলবা। আচ্ছা, ল্যান্ডস্কেপ করা লাগবে না, থাক, ল্যান্ডস্কেপ করা লাগবে না, সোজা করে লিখো। শেষ হলে দয়া করে কমেন্টস করে জানাবেন যে শেষ হয়েছে কিনা। এতটুকু লেখা, এতটুকু লেখা শেষ হলে আমাকে দয়া করে কমেন্টস করে জানাবেন। এতটুকু লেখা শেষ হলে আমাকে কমেন্টস করে জানাবেন। এতটুকু শেষ হলে কমেন্টস করে জানাবেন। দেখো এখন কিন্তু আমরা চ্যাপ্টারগুলো খুব দ্রুত আগাবো। শেখ নিশাত তাসনিম বলছে যে ওর লেখা শেষ হয়েছে, ও একটা ভালো মেয়ে, খাতাটা একটু ডানে নিলে ভালো হয়, নিলাম একটু ডানে। ফয়সাল মারোয়া একটা ভালো মেয়ে। আমি আজকে শেষ ক্লাস তো তাই হচ্ছে একটু দ্রুত টানার জন্য আমি খাতা ব্যবহার করছি। আর আজকের যে টপিকস গুলো লিখাচ্ছি এগুলো হচ্ছে বোঝানোর কিছু নাই, খালি নোট করে দিব তো এজন্য আর বোর্ডে যাইনি আজকে। আর শেষ ক্লাস তো অনেকগুলো প্রশ্ন সলভ করবো আজকে, তাই বোর্ডে যে সময়টা নষ্ট না করে আমরা দ্রুত টান দিব আজকে।
আচ্ছা, তাহলে আশা করছি লেখা শেষ। এটা হচ্ছে বইতে চলে আসতে হবে। সবাই বইতে 40 পৃষ্ঠা আসবা, বইতে 40 পৃষ্ঠা আসতে বলছি সবাইকে আমি। বইতে 40 পৃষ্ঠা যদি আমরা আসি তাহলে দেখতে পাচ্ছি বইতে 40 পৃষ্ঠা আমরা দেখতে পাচ্ছি 40 পৃষ্ঠা দেখা যাচ্ছে। 40 পৃষ্ঠায় কয়েকটা তন্ত্রের নাম দেয়া আছে, পরিপাক তন্ত্র, শ্বসন তন্ত্র, স্নায়ুতন্ত্র। প্রত্যেকটা তন্ত্রের আমি বলেছি কাজ লিখতে আর গঠন লিখতে, কাজ আর গঠন। প্রত্যেকটা তন্ত্রের কাজ আর গঠন লিখতে হবে। ঘটনাটা একটু বোঝার চেষ্টা করেন কি বলছি আমি। এখানে পরিপাক তন্ত্র, ডাইজেস্টিভ সিস্টেম, পরিপাক তন্ত্রের কাজ কি? এই যে দেখো পরিপাক তন্ত্রের কাজ কি লেখা আছে। এই তন্ত্র খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, অপাচ্য খাদ্যাংশ নিষ্কাশনের সাথে জড়িত। এটা কাজ গেল। তারপরে লিখেছে পরিপাক তন্ত্রে যে লালা গ্রন্থি, পরিপাক তন্ত্রে যে গ্রন্থিগুলো রয়েছে সেই গ্রন্থি নিশ্চিত রস খাদ্য পরিপাকে সহায়তা করে। এই দুইটা হচ্ছে কাজ, আর বাকিগুলো হচ্ছে প্রকারভেদ বা গাঠন বা গাঠনিক অংশ। কি লিখেছে? পরিপাক তন্ত্রের দুইটা প্রধান অংশ থাকে, একটা হচ্ছে পৌষ্টিক নালী বা পরিপাক নালী, আর একটা হচ্ছে পৌষ্টিক গ্রন্থি। মুখছিদ্র, মুখগহ্বর, গলবিল, অন্ননালী, পাকস্থলী, ডিউডেনাম, ইলিয়াম, রেকটাম, পায়ুছিদ্র, এগুলো সব পৌষ্টিক নালীর অংশ, সবগুলো গঠনে লিখবা। আর লালা গ্রন্থি, যকৃৎ, অগ্নাশয় পৌষ্টিক গ্রন্থি হিসেবে কাজ করে। তাহলে দেখো পৌষ্টিক পরিপাক তন্ত্রকে আমি কিভাবে সাজাচ্ছি। পরিপাক তন্ত্রের কাজ প্রথমে লিখেছি যে খাদ্য গ্রহণে সাহায্য করে, পরিপাক, শোষণ, অপাচ্য খাদ্য নিষ্কাশনের সাথে জড়িত। এইটা একটা কাজ। শেষে একটা কাজ, পরিপাক গ্রন্থিগুলা থেকে নিঃসৃত রস খাদ্য পরিপাকে সাহায্য করে। আর এখানে পরিপাক তন্ত্র বা ডাইজেস্টিভ সিস্টেম, পরিপাক তন্ত্র বা ডাইজেস্টিভ সিস্টেম, এটার কাজ তারপরে গঠন, এই দুইটা অংশ নিয়ে আলোচনা করব। কাজের মধ্যে হচ্ছে আমরা লিখছি যে খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, অপাচ্য খাদ্য নিষ্কাশনের সাথে জড়িত, আর হচ্ছে পরিপাক গ্রন্থিগুলার নিঃসৃত রস খাদ্য পরিপাকে সাহায্য করে। এই দুইটা কথা লিখলাম। তারপরে গঠন আর গাঠনিক অংশে কি লিখছি? গঠন আর গাঠনিক অংশে লিখছি পরিপাক তন্ত্রের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে পৌষ্টিক নালী আর একটা হচ্ছে পৌষ্টিক গ্রন্থি। পৌষ্টিক নালীর মধ্যে কি রয়েছে? মুখছিদ্র, মুখগহ্বর, গলবিল, অন্ননালী, পাকস্থলী, ডিউডেনাম, রেকটাম, মলাশয়, পায়ুছিদ্র, এগুলা। আর গ্রন্থির মধ্যে রয়েছে লালা গ্রন্থি, যকৃৎ, অগ্নাশয়, এগুলো পৌষ্টিক গ্রন্থির কাজ করে। হয়ে গেল। এই দুইটা হলো পরিপাক তন্ত্র নিয়ে কথা। শ্বসন তন্ত্রের হচ্ছে কি লিখবা? শ্বসন তন্ত্রের কাজ কি? শ্বসন তন্ত্রের কাজ হচ্ছে মানুষের দেহে সঞ্চিত খাদ্যকে পরিবেশ থেকে গৃহীত অক্সিজেনের সাহায্যে জারণ প্রক্রিয়ায় শক্তি উৎপাদন করা হচ্ছে তার কাজ, এবং এই শক্তি দেহের দৈনন্দিন কাজে সহায়তা করে। এটা শ্বসনতন্ত্রের কাজ গেল, এটা শ্বসনতন্ত্রের কাজ। বাকিটা হচ্ছে শ্বসনতন্ত্রের গঠন। কি কি নিয়ে গঠিত শ্বসনতন্ত্র? নাসারন্ধ্র, গলবিল, ল্যারিংস, ট্রাকিয়া, ব্রোঙ্কাস, ব্রঙ্কিয়াল, অ্যালভিওলাস, একজোড়া ফুসফুস নিয়ে শ্বসনতন্ত্র গঠিত। এভাবে শ্বসনতন্ত্রের প্রতিটা তন্ত্র এইভাবে লিখতে পারবা। 1 2 3 4 5 6 7 7টা তন্ত্র আছে আমাদের। পরিপাক তন্ত্র, শ্বসনতন্ত্র, স্নায়ুতন্ত্র, রেচনতন্ত্র, জননতন্ত্র, ত্বকতন্ত্র, অন্ত্রক্ষরা গ্রন্থিতন্ত্র। এই 5 মানে হচ্ছে এই 4 5 6 7 7টা তন্ত্র আছে। 7টা তন্ত্র তোমরা হচ্ছে বাসায় নোট করে ফেলবে ইনশাআল্লাহ। দেখো আমার কথাটা বুঝতে পারো কিনা তোমরা, দেখো আমার কথাটা ক্লিয়ার হয়েছে কিনা সবার কাছে। বাড়ির কাজটা বুঝতে পেরেছো কিনা সেটা জানাও। বাড়ির কাজ বুঝতে পেরেছো কিনা জানাও। তৌহিদুল ইসলাম একটা সুন্দর ছেলে, ও বলেছে যে সলভ ক্লাসে আমি সবকিছু বুঝাই দিব ইনশাআল্লাহ। আসিফ শাহরিয়ার মেবি নতুন জয়েন করেছো। আমি বলেছি যে আমি যে মডেল টেস্টটা নিয়েছি সেটার খাতাগুলো সব দেখা হয়ে গেলে তারপরে আমি সলভ ক্লাস দিব অবশ্যই ইনশাআল্লাহ। সলভ ক্লাস দেওয়া মানে হচ্ছে সমস্যাগুলো সমাধান, এবং যাদের খাতা দেখছি তাদের খাতায় কি সমস্যা আছে সেগুলো বুঝিয়ে দিব ইনশাআল্লাহ সলভ ক্লাসে। আহসান শিকদার বুঝতে পারে নাই। আহসান শিকদারকে আমি বলছি, আহসান তুমি 40 41 42 পৃষ্ঠা থেকে আমাদের মোট 7টা তন্ত্র আছে বইতে। পরিপাক তন্ত্র, শ্বসন তন্ত্র, স্নায়ুতন্ত্র, রেচন তন্ত্র, জননতন্ত্র, ত্বকতন্ত্র, অন্ত্রক্ষরা গ্রন্থিতন্ত্র। প্রতিটা তন্ত্র থেকে কাজগুলা লিখবা এক পাশে, আর প্রকারভেদ, গঠন বা গাঠনিক অংশগুলা লিখবে এই পাশে। এতে কি উপকার হবে তোমার? এই তন্ত্রগুলা থেকে কি আসছে পরীক্ষায়? তন্ত্রগুলা থেকে কি আসতেছে? তন্ত্রগুলা থেকে পরীক্ষায় আসতেছে অনুধাবনমূলক প্রশ্ন প্লাস এমসিকিউর জন্য কতটা ইম্পর্টেন্ট তোমরা সবাই জানো। মণিপুরে অনেকবার, অসংখ্যবার তোমরা দেখেছো যে নিচের কোনটা রেচনতন্ত্রের অংশ নয়, নিচের কোনটা পরিপাকতন্ত্রের অংশ নয়, এরকম অনেক এমসিকিউ পরীক্ষা আসছে। তাহলে এখান থেকে অ্যান্সার পাবে অনুধাবনমূলক আর এমসিকিউ। আশা করছি বুঝতে পেরেছো। আহসান শিকদার কোশ্চেন করেছিল যে আরেকবার বলা লাগবে, তুমি জানাও আমাকে আহসান শিকদার তুমি ক্লিয়ার হয়েছো কিনা বিষয়টা সম্পর্কে। আহসান শিকদার আমাকে কমেন্টস করে জানাও তুমি ক্লিয়ার হয়েছো কিনা, নাকি আমার আরেকবার বলতে হবে। দেখা যাচ্ছে আহসান শিকদার বুঝতে পেরেছে। তাহলে আমাদের দ্বিতীয় অধ্যায় আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেল। আমাদের জীবনের শেষ ক্লাস করছি দ্বিতীয় অধ্যায় শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ।
দ্বিতীয় অধ্যায়ের যে অনুবীক্ষণ যন্ত্র অংশগুলো আছে, মন খারাপ করার কিছু নাই, সেগুলো পরীক্ষায় আসে না। অনুবীক্ষণ যন্ত্র শুধুমাত্র প্র্যাকটিক্যালের জন্য। এবার আমরা আসছি দ্বিতীয় অধ্যায়ের কোশ্চেন সলভ ক্লাস নিয়ে। দ্বিতীয় অধ্যায়ের জীবনের শেষ সলভ ক্লাস। দ্বিতীয় অধ্যায়ের জীবনের শেষ সলভ ক্লাসে আমরা উপনীত হয়েছি, যেখানে আমরা আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন নিয়ে। তোমরা এই প্রশ্নগুলো যারা লিখে ফেলেছ তারা তো ভালো, যারা লিখো নাই তাদেরকে আমি 2 মিনিট করে সময় দিব শুধুমাত্র লেখার জন্য। খুব দ্রুত লিখবা এবং একটু ফাঁকা ফাঁকা দিয়ে লিখবা, কারণ অ্যান্সারগুলো আমি পাশে লিখে দিব যে অ্যান্সারগুলো কত পৃষ্ঠা, তখন যাতে লিখে ফেলতে পারো। এজন্য একটু ফাঁকা রেখে দিও মাঝখানে, যাতে আমি যখন অ্যান্সারটা বলবো তখন যাতে লিখতে পারো যে কোথায় কোথায় অ্যান্সারগুলো পাওয়া যাবে, সেইটা লেখার জায়গা রেখে লিখবা। দ্রুত লেখো এবং লেখাটা শেষ হলে আমাকে জানাও। একটু ফাঁকা ফাঁকা রেখে লিখতে হবে, কারণ অ্যান্সারগুলো কত পৃষ্ঠা সেটা বললে যাতে লিখে ফেলতে পারো চট জলদি। দ্বিতীয় অধ্যায়ের সর্বশেষ ক্লাসে আমরা রয়েছি। এখানে আমাকে মাধুর্য মাহিয়ার নামে একটা ছেলে আমাকে প্রশ্ন করেছে যে 41 পৃষ্ঠার যে তন্ত্রের ছবিগুলো আছে সেগুলো প্র্যাকটিস করতে হবে কিনা, পরীক্ষায় আসার সম্ভাবনা আছে কিনা। কখনোই না, সম্ভাবনা হচ্ছে 0%, পরীক্ষায় আসার সম্ভাবনা 0%। তারপরে যদি তুমি শিখতে চাও, শিখার কোনো বিকল্প নাই, পরীক্ষায় আসার সম্ভাবনা 0%, পরীক্ষায় এগুলো কখনোই আসবে না। তারপরে তুমি এই চিত্রগুলোর দিকে কেন লক্ষ্য রাখবা? এই চিত্রগুলোর দিকে লক্ষ্য রাখবে এজন্যই, কারণ এই চিত্রগুলা তুমি যদি লক্ষ্য রাখো তাহলে তোমার পরীক্ষার হলে অ্যান্সার করতে সুবিধা হবে। আচ্ছা, কোশ্চেনগুলা মুখে বলতে বলা হচ্ছে, আমি মুখে বলে দিচ্ছি, যারা বুঝতে পারো তারা তো ভালো, আর যারা বুঝতে পারছো না তাদের জন্য আমি মুখে বলে দিচ্ছি কোশ্চেনগুলা। প্রথম কোশ্চেনটা লিখেছি। আচ্ছা, তোমরা একটা একটা করে প্রশ্ন লিখো, আমি একটা একটা করে অ্যান্সার বলি, এতে তোমাদের সুবিধা হবে ইনশাল্লাহ। একটা একটা করে প্রশ্ন লিখো। দ্বিতীয় অধ্যায়ের প্রয়োগ আর উচ্চতর দক্ষতামূলক প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করব। প্রয়োগ আর উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন ইনশাল্লাহ আজকে আমাদের ক্লাসটা 10:30 পর্যন্ত সংগঠিত হবে, কারণ আজকে দ্বিতীয় অধ্যায়ের শেষ ক্লাস, তো কিছুটা সময় তো আমরা নিতেই পারি, প্রতিদিন তো সময় মতোই ছুটি দেই। আচ্ছা, আমরা দ্বিতীয় অধ্যায়ের প্রয়োগ উচ্চতার দক্ষতামূলক প্রশ্ন। দেখো এখানে কি থেকে প্রশ্ন এসেছে। সাইটোপ্লাজমিক অঙ্গাণুর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কোনগুলা? মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, নিউক্লিয়াস। দেখো আমি এখানে কি লিখেছি। প্রয়োগ উচ্চতর দক্ষতামূলক প্রশ্নে মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, নিউক্লিয়াসের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সাইটোপ্লাজমিক অঙ্গাণুগুলোর মধ্যে মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, নিউক্লিয়াস এগুলো গুরুত্বপূর্ণ। ওয়াই দিয়ে আমি লিখেছি গ্রানাম, তারপরে লিখেছি থাইলাকয়েড, তারপরে লিখেছি স্ট্রোমা। গ্রানাম, থাইলাকয়েড, স্ট্রোমা। গ্রানাম, থাইলাকয়েড, স্ট্রোমা। বলেছে এই উপাদানের সমন্বয়ে গঠিত অঙ্গাণুটির গঠন চিত্র সহ ব্যাখ্যা করো। এই উপাদানের সমন্বয়ে গঠিত অঙ্গাণুটির গঠন চিত্র সহ ব্যাখ্যা করো। গ্রানাম, থাইলাকয়েড, স্ট্রোমা, এই তিনটা অংশ, গ্রানাম, থাইলাকয়েড, স্ট্রোমা কোন সাইটোপ্লাজমিক অঙ্গাণুতে থাকে? কমেন্টস করে এখনই জানিয়ে দাও গ্রানাম, থাইলাকয়েড, স্ট্রোমা কোন সাইটোপ্লাজমিক অঙ্গাণুতে রয়েছে। গ্রানাম, থাইলাকয়েড, স্ট্রোমা কোন সাইটোপ্লাজমিক অঙ্গাণুতে থাকে? এখনই কমেন্টস করে জানানো শুরু করে দাও। নূরমহল লাবণী, সরি, ইয়ানা একটা ভালো মেয়ে, ও হচ্ছে ক্লোরোপ্লাস্ট লিখেছে এটার অ্যান্সার। অবশ্যই এটার অ্যান্সার ক্লোরোপ্লাস্ট হবে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে ক্লোরোপ্লাস্ট। দেখো ঢাকা বোর্ড 2020 সালে এসেছে বলে এই যে আব্দুর রাজ্জাক একটা নষ্ট ছেলে, ও মাইটোকন্ড্রিয়া লিখেছে, ও নষ্ট, ও পড়াশোনা করে না, ও শুধু ক্লাস করতে আসে। অমি একটা সুন্দর ছেলে, সাবিনা ইয়াসমিন সুন্দর মেয়ে, মাসুদুল হক সুন্দর ছেলে, মাধুর্য মাহিয়ান সুন্দর ছেলে, হাসিন ইশরাক সুন্দর মেয়ে, বাপ্পি গাজী সুন্দর মেয়ে। এবার ক্লোরোপ্লাস্ট সুন্দর মেয়ে, সরি তৌহিদুল ইসলাম সুন্দর ছেলে, মাইমুনা ভালো মেয়ে। আচ্ছা, এখানে আসো, অ্যান্সার হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টের গঠন সম্পর্কে এটা ফলো করবা তোমরা। ক্লোরোপ্লাস্টের গঠন সম্পর্কে ফলো করবা বই 23-24 পৃষ্ঠা, বই 23-24 পৃষ্ঠা প্লাস ক্লাস লেকচার। আচ্ছা, এই দুইটা জিনিস ফলো করলে আশা করি হয়ে যাবে। আমি তোমাদেরকে জানাতে চাই, যাদের ক্লোরোপ্লাস্টের গঠন লেখা আছে তারাও এগুলো আবার লিখবা। কেন লিখবা? এগুলো হচ্ছে তোমার 2020, 19 আর 18 সালের কোশ্চেনগুলোর নোট। এই নোটগুলো থেকে ইনশাল্লাহ বেশিরভাগ প্রশ্ন কমন চলে আসবে। সুতরাং এটা আবার নোট করবা। নোট করা মানে কি? তুমি পড়ছো। নোট করা মানে কি? তুমি পড়ছো প্লাস হচ্ছে প্রতিটা বিষয় লিখছো। তুমি পড়ছো প্লাস প্রতিটা বিষয় লিখছো। তোমার পড়াও হচ্ছে, লিখাও হচ্ছে। আমি তোমাকে বলেছিলাম যে আমাদের ইন্দ্রিয় হচ্ছে 5টা। আমাদের ইন্দ্রিয় হচ্ছে 5টা। চোখ, নাক, কান, ত্বক, জিহ্বা, 5টা। বুঝছো? 5টা ইন্দ্রিয়, পঞ্চ ইন্দ্রিয় বলে মানুষের। পঞ্চ ইন্দ্রিয়র মধ্যে হচ্ছে চোখ,
নাক, কান, জিহ্বা আর হচ্ছে ত্বক। লিখার সময় চোখ দিয়ে দেখো, তুমি যদি একটু মুখ দিয়ে শব্দ করো তাহলে কানও কাজ করতেছে। তারপরে তুমি এখানে আমাদের পড়াশোনা করার সময় নাকের কোনো যেমন দেখা যায় শব্দ করার সময় আমাদের নাক কাজ করতেছে, তাহলে নাকের ইন্দ্রিয় এটাও কাজ করতেছে। এবং ত্বক, তুমি লিখতেছো, লিখার সময় হাতের ত্বকটা হচ্ছে মনে রাখতেছে, মানে ব্রেনকে খুব মনোযোগ দিয়ে আমরা মনে রাখতেছি। আর যদি লিখার সময় একটু শব্দ করে পড়ো তাহলে জিহ্বাও কাজ করতেছে। এই 5টা ইন্দ্রিয় যদি আমাদের কাজ করে তখন আমাদের ব্রেন খুব সুন্দরভাবে এটাকে ক্যাচ করে রাখতে পারে। তাই তুমি পড়ার সময় যদি লিখে ফেলো তাহলে তোমার এই জিনিসটা খুব সুন্দরভাবে মনে থাকবে। ক্লোরোপ্লাস্টের গঠনটা এভাবে লিখে তুমি হচ্ছে মুখস্থ করে ফেলবা। মোসলেহ আহমেদ হচ্ছে বলতেছে পড়াশোনার ইচ্ছা মাঝে মধ্যে নষ্ট হয়ে যায়, তুমি জীবনে উন্নতি করতে চাও কিনা সেটা হচ্ছে কল্পনা করো। কারণ এসএসসি আর এইচএসসি পরীক্ষার উপর ভিত্তি করেই ভালো একটা রেজাল্ট করা যায়। যেমন বর্তমানে যারা ফার্স্ট ইয়ারে আমার কাছে পড়ছে তাদের অনেকেই মন খারাপ যে হলিক্রসে চান্স পায়নি, অনেকের মন খারাপ নটরডেমে চান্স পায়নি, অনেকের মন খারাপ সেন্ট জোসেফে চান্স পায়নি, অনেকের মন খারাপ রেসিডেন্সিয়াল স্কুল কলেজে চান্স পায়নি, অনেকের মন খারাপ আদমজিতে চান্স পায়নি। তাহলে তাদের হচ্ছে এই কষ্টটা কিভাবে দূর হবে যদি তুমি এসএসসিতে ভালো রেজাল্ট করতে না পারো? ডক্টর, ইঞ্জিনিয়ার বা ঢাকা ইউনিভার্সিটির ভালো একটা সাবজেক্ট পাওয়ার যে স্বপ্ন, সেটার প্রথম ধাপিত হচ্ছে এই কাজগুলো। এক একটা অধ্যায় করে পড়া শুরু করবে আর মনে করবে এক এক দিন করে তুমি ইঞ্জিনিয়ার হওয়ার পথে এগিয়ে যাচ্ছ। হাতের লেখা স্পিড বাড়ানোর জন্য হচ্ছে মডেল টেস্টে অংশগ্রহণ করো, ইনশাআল্লাহ লাইভ মডেল টেস্টে আমি যেভাবে পরীক্ষা নিচ্ছি তোমার হাতের লেখার স্পিড ভালো হয়ে যাবে। হাতের লেখার স্পিড ভালো করতে যে হাতের লেখা খারাপ করা যাবে না, এটা মনে রাখতে হবে। আচ্ছা, এখানে 2 নম্বর প্রশ্নটা আমি বলছি, অক্সিজোম ম্যাট্রিক্স ক্রিস্টি, এক্স দিয়ে লিখেছি অক্সিজোম ম্যাট্রিক্স ক্রিস্টি, অক্সিজোম ম্যাট্রিক্স ক্রিস্টি, অক্সিজোম ম্যাট্রিক্স ক্রিস্টি। কোশ্চেনটা হচ্ছে ওয়াই এ উৎপাদিত বস্তু থেকে এক্স কিভাবে এটিপি, এক্স এ কিভাবে এটিপি উৎপন্ন হয় বিশ্লেষণ করো। কোশ্চেন হচ্ছে ওয়াই এ উৎপাদিত বস্তু থেকে এক্স এ কিভাবে এটিপি উৎপন্ন হয়। তোমরা আমাকে কমেন্টস করে জানাতে থাকো যে এক্স কোন অঙ্গাণুকে এক্স বলেছে, এক্স কোন অঙ্গাণু। মোসলেহ আহমেদ একটা ভালো ছেলে, সারাবান তোহরা নিশ্চয় একটা ভালো মেয়ে, অন্তরা আনিকা ভালো মেয়ে, এখানে সাদিয়া আফরিন ভালো মেয়ে, ওরা সবাই বলছে যে এটা মাইটোকন্ড্রিয়া। তাহলে এই অঙ্গাণুটা আর কিছুই না, এই অঙ্গাণুটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। আচ্ছা, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার এবার অ্যান্সার কি লিখবো? বলছে ওয়াই এ উৎপাদিত বস্তু থেকে এক্স কিভাবে এটিপি উৎপন্ন করে। ওয়াই এ উৎপাদিত বস্তু ক্লোরোপ্লাস্টে উৎপাদিত বস্তু, ওয়াই এ উৎপাদিত বস্তু মানে ক্লোরোপ্লাস্টে উৎপাদিত বস্তু। ক্লোরোপ্লাস্টে উৎপাদিত বস্তু কি আমাকে বলো? ওয়াই এ উৎপাদিত বস্তু কি? ক্লোরোপ্লাস্টে উৎপাদিত বস্তুটা কি আমাকে সেটা কমেন্টস করে জানাও। ক্লোরোপ্লাস্টে উৎপাদিত বস্তুটা কি সেটা আমাকে কমেন্টস করে জানাও। ক্লোরোপ্লাস্টে উৎপাদিত বস্তু কি আমাকে কমেন্টস করে জানাও। ক্লোরোপ্লাস্টে উৎপাদিত বস্তু কি? ক্লোরোপ্লাস্টে উৎপাদিত বস্তু কি সেটা আমাকে কমেন্টস করে জানাও। ক্লোরোপ্লাস্টে উৎপাদিত বস্তুটার নাম কি? মোসলেহ আহমেদ, ক্লোরোপ্লাস্টে উৎপাদিত বস্তু এটিপি হয় কিভাবে? লাবিব ইসলাম সুন্দর ছেলে, গ্লুকোজ। মাশরাফি হাসান রাফি, গ্লুকোজ ভালো ছেলে। সাবিনা ইয়াসমিন খারাপ মেয়ে। ইয়ানা ভালো মেয়ে। ইশরাতানিকা ভালো মেয়ে না। বিশাখা খারাপ মেয়ে। আচ্ছা, তাহলে ওয়াই হচ্ছে ক্লোরোপ্লাস্ট সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা বা গ্লুকোজ তৈরি করে। ক্লোরোপ্লাস্ট সালোক সংশ্লেষণ প্রক্রিয়া শর্করা বা গ্লুকোজ তৈরি করে আমরা সবাই জানি। আচ্ছা, গেল এটা। তারপরে এক্স কিভাবে এটিপি তৈরি করে, মানে গ্লুকোজ থেকে কিভাবে এটিপি উৎপন্ন হয়। দেখো অ্যান্সারটা বুঝে নাও। অ্যান্সার হচ্ছে মাইটোকন্ড্রিয়া গ্লুকোজ থেকে কিভাবে এটিপি উৎপন্ন করে। মাইটোকন্ড্রিয়া গ্লুকোজ থেকে এটিপি উৎপন্ন করে হচ্ছে 3টা প্রক্রিয়ায়। অ্যাসিটাইল কো এ মাইটোকন্ড্রিয়ায় ঘটে, ক্রেবস চক্র, ইলেকট্রন প্রবাহ তন্ত্র। আচ্ছা, এটার অ্যান্সারটা 2টা অধ্যায় মিলিয়ে দিতে হবে। এটার অ্যান্সারটা 2টা অধ্যায় মিলিয়ে দিতে হবে। একটা হচ্ছে বইয়ের 22-23 পৃষ্ঠা মাইটোকন্ড্রিয়ার গুরুত্ব প্লাস বই 78 পৃষ্ঠা। এখন অনেকেই বলতে পারো যে 4র্থ অধ্যায় তো পারি না। যতটুকু বুঝো লেখো। 4র্থ অধ্যায় তো বুঝাবো আমি, খুব বেশি দিন লাগছে না, 4র্থ অধ্যায় বুঝাবো। তাহলে 2 নম্বর কোশ্চেনটা ক্লিয়ার হয়েছে কিনা আমাকে জানাও কমেন্টস করে, তাহলে আমি 3-এ যেতে পারবো।
2 নম্বর কোশ্চেনটা ক্লিয়ার হয়েছে কিনা জানাও, তাহলে আমি 3-এ যাব। ক্লিয়ার হয়েছে। মাইটোকন্ড্রিয়ার তারপরের কোশ্চেনটাই লেখা আছে, শ্বসনে মাইটোকন্ড্রিয়ার ভূমিকা ব্যাখ্যা করো। শ্বসনে মাইটোকন্ড্রিয়ার ভূমিকা ব্যাখ্যা করো, রাজশাহী 2020 সালে এসেছে। শ্বসনে মাইটোকন্ড্রিয়ার ভূমিকা এটাও সেম, শ্বসনে মাইটোকন্ড্রিয়ার ভূমিকা সেম, এটা সেম, এটার সাথে এটা সেম। এটার জন্য ফলো করবা ক্লাস লেকচারটা। ক্লাস লেকচারে মাইটোকন্ড্রিয়ার ভূমিকা বা গুরুত্ব আমি লিখে দিয়েছিলাম, এটা ফলো করবা। আশা করছি 2 নম্বর প্রশ্নটা ক্লিয়ার হয়েছে তোমাদের। এবার 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নটা দেখো লেখা আছে, এখানে ফাতেমা ইসলাম শান্তা বলতেছে যে চতুর্থ অধ্যায়ের শ্বসনের অংশগুলো পারি না। তোমাকে পারা লাগবে না, তুমি শুধুমাত্র ওইখান থেকে কপি পেস্ট মারো, মানে যতটুকু দেখে তোমার মনে হচ্ছে নেওয়া দরকার অ্যান্সার দেওয়ার জন্য তুমি লেখার চেষ্টা করো। বাকিটা বোঝানোর জন্য তো আমি আছি। খুব দ্রুতই আমি 3 অধ্যায় এবং 4 অধ্যায় শেষ করে ফেলবো ইনশাল্লাহ। এবং ইনশাল্লাহ তোমাদের স্কুল পরীক্ষার যে কিছুদিন পরে পরীক্ষা হবে তার আগে অনেকগুলো অধ্যায় আমি শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা আসো 3 নাম্বার কোশ্চেনে। 3 নম্বর কোশ্চেনটা লেখো, পরিবেশের ভারসাম্য রক্ষায় মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টের মধ্যে কোনটার গুরুত্ব অধিক? পরিবেশের ভারসাম্য রক্ষায় মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টের মধ্যে কোনটার গুরুত্ব অধিক বিশ্লেষণ করো। পরিবেশের ভারসাম্য রক্ষায় মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টের মধ্যে কোনটার গুরুত্ব অধিক বিশ্লেষণ করো। দেখো কোশ্চেনটা দেখো 3 নম্বরে কি লেখা হয়েছে। ক্লাসটা আমি আর বেশিক্ষণ নেব না, 30 মিনিট আর বেশি নেব। আজকে জীবনের শেষ ক্লাস 2য় অধ্যায়ের, তাই একটু বেশি সময় নিতেই পারি আমরা। প্রতিদিন তো সঠিক সময়ে আমি ছুটি দেই, আজকে একদিন একটু বেশি সময় চেয়ে নিচ্ছি তোমাদের কাছ থেকে। পরিবেশের ভারসাম্য রক্ষায় মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টের মধ্যে কোনটার গুরুত্ব অধিক বিশ্লেষণ করো। যশোর 20। এবং ক্লোরোপ্লাস্ট কিভাবে জীবজগৎকে টিকিয়ে রাখছে বিশ্লেষণ করো। তারপরে কোশ্চেন, ক্লোরোপ্লাস্ট কিভাবে জীবজগৎকে টিকিয়ে রাখছে বিশ্লেষণ করো। 2018 সালে এসেছে। একটা কথা বলতে চাই তোমাদেরকে, আমি তোমাদের বায়োলজিতে আমি যেভাবে বলছি শুধু সেভাবে হচ্ছে তুমি পরিশ্রম করে যাও। ইনশাল্লাহ প্রত্যেকটা জিনিস আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব এবং ইনশাল্লাহ এভাবে তোমরা ভালো করতে পারবা। পরিবেশের ভারসাম্য রক্ষায় মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্টের মধ্যে কোনটির গুরুত্ব অধিক বিশ্লেষণ করো। যশোর 20। ক্লোরোপ্লাস্ট কিভাবে জীবজগৎকে টিকিয়ে রাখছে বিশ্লেষণ করো। মোসলে আহমেদ একটা সুন্দর ছেলে, ও অলরেডি অ্যান্সার দেওয়া শুরু করেছে যে ক্লোরোপ্লাস্ট হচ্ছে, ক্লোরোপ্লাস্টের গুরুত্ব অধিক। তাহলে এটার অ্যান্সার আর কিছুই না, অ্যান্সার হচ্ছে ক্লোরোপ্লাস্টের গুরুত্ব। ক্লোরোপ্লাস্ট প্লাস সালোক সংশ্লেষণ দুইটার গুরুত্ব আমরা লিখবো একসাথে, এবং অবশ্যই পয়েন্ট পয়েন্ট করে লিখতে হবে। পয়েন্ট সাব পয়েন্ট দুইটার গুরুত্ব লিখতে হবে। ক্লোরোপ্লাস্টের গুরুত্ব প্লাস সালোক সংশ্লেষণের গুরুত্ব। এখানে ক্লোরোপ্লাস্টের গুরুত্ব আমরা পাবো বই 23-24 পৃষ্ঠা, আর সালোক সংশ্লেষণের গুরুত্ব আমরা পাই 4র্থ অধ্যায়ে 73 পৃষ্ঠা থেকে। এই 3টা পৃষ্ঠা থেকে পয়েন্ট সাব পয়েন্ট করে বাড়ির কাজটা হচ্ছে সুন্দরভাবে করে জমা দেওয়ার জন্য অনুরোধ। 3 নাম্বার কোশ্চেনে কারো কোনো সমস্যা থাকলে বলতে পারো, না থাকলে আমি 4-এ চলে যাব। 3-এ কোনো সমস্যা থাকলে বলতে পারো, না থাকলে আমি 4-এ চলে যাব। 3-এ কোনো সমস্যা থাকলে বলতে পারো, না থাকলে আমি 4। 3-এ সমস্যা না থাকলে আমি 4। 4 নম্বর প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ। 4 নম্বর প্রশ্নে কি লেখা আছে? 4 নম্বর প্রশ্নে লেখা আছে যে 4 নম্বর প্রশ্নে লেখা আছে চিহ্নিত চিত্র সহ নিউক্লিয়াসের গঠন ব্যাখ্যা করো। চিহ্নিত চিত্র সহ নিউক্লিয়াসের গঠন ব্যাখ্যা করো। চিহ্নিত চিত্র সহকারে নিউক্লিয়াসের গঠন, খুব সুন্দর অ্যান্সার। এটার অ্যান্সার আমরা পাবো হচ্ছে বই 27 পৃষ্ঠা প্লাস ক্লাস লেকচার। তোমাদের মনে আছে কিনা 27 পৃষ্ঠা আমি নিউক্লিয়াসের প্রতিটা অংশের গঠন যখন বলছিলাম, নিউক্লিয়ার ঝিল্লি, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস আর হচ্ছে ক্রোমাটিন জালিকা, প্রতিটাতে আমি বলেছিলাম যে তার সংজ্ঞা দিবা। যেমন নিউক্লিয়াসকে ঘিরে রাখে যে ঝিল্লি তাকে নিউক্লিয়ার ঝিল্লি বলে। তারপরে দিয়েছিলাম তার সংজ্ঞার পরে দিয়েছিলাম ভিন্ন নাম। ভিন্ন নাম কি? নিউক্লিয়ার ঝিল্লির ভিন্ন নাম হচ্ছে কেন্দ্রিকা ঝিল্লি। তারপরে দিয়েছিলাম তার গঠন, তারপরে দিয়েছিলাম সে কি কাজ করে। এভাবে প্রতিটা অংশ তুমি হচ্ছে পয়েন্ট সাব পয়েন্ট করে নিউক্লিয়াসের গঠনটা ক্লাসে আমি যেভাবে দিয়েছিলাম পয়েন্ট সাব পয়েন্ট করে সুন্দরভাবে ব্যাখ্যাটা উপস্থাপন করবা। যাদের লেখা আছে আরেকবার লিখবা। 2য় অধ্যায়ের উপর পিএইচডি করবা মাত্র 2 থেকে 3 দিনের উপর। 2 থেকে 3 দিনে 2য় অধ্যায়ের উপর পিএইচডি কমপ্লিট করবা। আমি যেভাবে দিয়েছি সেভাবে হচ্ছে নোট করে সুন্দরভাবে। ফারহান মাহমুদ বলতে, চিত্র আঁকতে গেলে পরীক্ষার হলে সময় নষ্ট হয়ে যায়। চিত্র আঁকার সময় অবশ্যই তোমরা ফলো করবা যে চিত্রটা দ্রুত আঁকতে হবে। চিত্র খুব সুন্দর হওয়া নেসেসারি না, কিন্তু চিত্র স্পষ্ট হতে হবে, মার্কিং থাকতে হবে, এটাই হচ্ছে কথা। মোসলে আহমেদ একটা ভালো কোশ্চেন করেছে, চিত্র কি ফার্স্টে আঁকবো নাকি শেষে আঁকবো নাকি মাঝখানে আঁকবো? চিত্র কখনো প্রথমে আঁকা যায় না, কখনো শেষে আঁকা যায় না। চিত্র আঁকতে হয় খাতার মাঝখানে, এটা নিয়ম। চিত্র সবসময় খাতার মাঝখানে, এবং যে পৃষ্ঠায় চিত্র আঁকবা উপরে মিনিমাম 1-2 লাইন, নিচে মিনিমাম 1-2 লাইন লিখতে হবে। চিত্র মাঝখানে থাকবে, মার্কিং হবে ডান পাশে, এটা নিয়ম। আচ্ছা যাই হোক, এবার হচ্ছে বলেছে কোষের কোন অঙ্গাণুটা স্পিন্ডল যন্ত্র সৃষ্টিতে অবদান রাখে ব্যাখ্যা করো। কোষের কোন অঙ্গাণুটি স্পিন্ডল যন্ত্র সৃষ্টিতে অবদান রাখে ব্যাখ্যা করো। এই কোশ্চেনের অ্যান্সার আমাকে কে দিতে পারবে? সুন্দর মেয়ে, ইয়ানা একটা সুন্দর মেয়ে,
সাইটোস্কেলেটন বা কোষ কঙ্কাল হচ্ছে স্পিন্ডল যন্ত্র সৃষ্টিতে অবদান রাখে, কিন্তু অ্যান্সারটা সঠিক হলো না, পুরাটা হলো না। সাদিয়া আফরিন একটা ভালো মেয়ে, সেন্সিওল সুন্দর মেয়ে। শেখ আব্দুল বুরহান, জেবা ইয়াসমিন নিশাদ ভালো মেয়ে। এই শাহরিন হিয়া হচ্ছে সবচেয়ে সুন্দর মেয়ে। এ হচ্ছে লিখেছে প্ল্যান্টে হয় সাইটোস্কেলেটন আর অ্যানিমেলে হয় সেন্ট্রোজোম। এই অ্যান্সারটাই আমি লিখবো। এই যে এই ফাইমা শাহরিন যা লিখেছে এই অ্যান্সারটাই আমি লিখবো। ও একটা ভালো মেয়ে। তাহলে এই যে স্পিন্ডল যন্ত্র সৃষ্টিতে কে অবদান রাখে, এটার অ্যান্সার কি হচ্ছে? সবচেয়ে সুন্দর মেয়ে হচ্ছে ফাহিমা শাহরিন। উদ্ভিদে স্পিন্ডল যন্ত্র তৈরি করে হচ্ছে কোষ কঙ্কাল এর মাইক্রোটিউবিউল, আর প্রাণীতে সেন্ট্রোজোম এর সেন্ট্রিওল থেকে নিঃসৃত অ্যাস্টার রে বা অ্যাস্টার তন্তু। তারপর চিত্র দিবা প্রোমেটাফেজ ধাপের চিত্র, উদ্ভিদ প্লাস প্রাণী। দেখো 5 নাম্বারটা বুঝতে পেরেছো কিনা? 5 নাম্বারটা বুঝতে পেরেছো কিনা? কারো কোনো কোশ্চেন থাকলে বলো। 5 নাম্বারটা বুঝতে পেরেছো কিনা? কারো কোনো কোশ্চেন থাকলে বলো। 5 নাম্বারটা বুঝতে পারলে আমাকে জানাও। এই পৃষ্ঠায় কারো কোনো সমস্যা থাকলে আমাকে জানাতে পারো। এই পৃষ্ঠায় কারো কোনো সমস্যা থাকলে আমাকে জানাতে পারো। আমি নেক্সট টপিকসে চলে যেতে চাই। এই পৃষ্ঠাতে কারো কোনো সমস্যা থাকলে বলতে পারো, তাহলে আমি নেক্সট টপিকসে যাব। জেবা ইয়াসমিন নিশাদ বলতেছে যে ওর কোনো সমস্যা নাই, সাদিয়া আফরিনের সমস্যা নাই। তাহলে আমি নেক্সট টপিকসে যেতে পারি। এখানে আমি তোমাদেরকে তাহলে একটু বলে রাখি আজকের কথা। আমি আজকে দ্বিতীয় অধ্যায়ের শেষ ক্লাস নিচ্ছি। এখানে অনেকগুলা বাড়ির কাজ দিব আমি, কিন্তু তোমরা মনে করো না যে বাড়ির কাজগুলা একদিনে করতে হবে। আজকে শুধুমাত্র এই বাড়ির কাজগুলা করে ঘুমাও, তারপর নেক্সট যে টপিকসটা দিব সেটা হচ্ছে কালকে করো, তারপরে টপিকসটা তারপরের দিন করো। তোমরা অনেকে মনে মনে বলছো দ্বিতীয় অধ্যায়ের শীটটা যদি থাকতো তাহলে উইটার সাথে মিলিয়ে বাড়ির কাজটা করতে আরো সুবিধা হতো এবং নোটটা অনেক সুন্দর হতো। আমি ক্লাস শেষে দ্বিতীয় অধ্যায়ের শীটটাও দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ক্লাস শেষে আজকে রাতের মধ্যেই আমি দ্বিতীয় অধ্যায়ের শীটটাও দিয়ে দিব ইনশাল্লাহ, যাতে তোমাদের দ্বিতীয় অধ্যায়ের শীটটা থাকলে অ্যান্সারগুলা লিখতে নোট করতে আরো সুবিধা হয়। কিন্তু আমি সবার কাছে অনুরোধ জানাচ্ছি, প্রত্যেকে বাড়ির কাজ করবা এবং প্রত্যেকে বাড়ির কাজ করে এই বাড়ির কাজগুলো করলে দ্বিতীয় অধ্যায় খুব সুন্দরভাবে শেষ হয়ে যাবে। দেখো দ্বিতীয় অধ্যায়ের সাজেশন কিন্তু এগুলো। সাইটোপ্লাজমিক অঙ্গাণুর মধ্যে কোনগুলো ইম্পর্টেন্ট তুমি দেখলা? মাইটোকন্ড্রিয়া ইম্পর্টেন্ট, ক্লোরোপ্লাস্ট, নিউক্লিয়াস, এগুলাতেই আমি স্টার দিয়েছি এবং এগুলাই বাড়ির কাজ, এগুলা করবা ইনশাল্লাহ। তারপরে আমি চলে যাচ্ছি দ্বিতীয় অধ্যায়ের নেক্সট অংশ, উদ্ভিদ টিস্যু। তোমরা জানো দ্বিতীয় অধ্যায়ের প্রথম অংশটা ছিল সাইটোপ্লাজমিক অঙ্গাণু, তারপরের অংশ হচ্ছে উদ্ভিদ টিস্যু। এবার আমরা উদ্ভিদ টিস্যু নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তোমরা উদ্ভিদ টিস্যুর প্রশ্নগুলো লেখা শুরু করো এবং আমি এই অংশটাও সলভ করানোর চেষ্টা করবো এখনই। আমাদের দ্বিতীয় অধ্যায়কে 3টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সাইটোপ্লাজমিক অঙ্গাণু, তারপরে আরেকটা হচ্ছে উদ্ভিদ টিস্যু, আরেকটা হচ্ছে প্রাণী টিস্যু। সাইটোপ্লাজমিক অঙ্গাণু শেষ করেছি, এবার উদ্ভিদ টিস্যু নিয়ে আলোচনা করছি। উদ্ভিদ টিস্যুর প্রথম যে কোশ্চেনটা লেখা আছে, সেটা আমরা দেখতে পাচ্ছি জাইলেমের ভেসেল এবং ফ্লোয়েম টিস্যুর সমন্বিত কার্যক্রমের মাধ্যমে উদ্ভিদ তার পরিবহন কাজ সম্পন্ন করে, বিশ্লেষণ করো। জাইলেমের ভেসেল এবং ফ্লোয়েম টিস্যুর সমন্বিত কার্যক্রমের মাধ্যমে উদ্ভিদ তার পরিবহন কাজ সম্পন্ন করে, বিশ্লেষণ করো। রাজশাহী বোর্ড 2020 সালে এসেছে। 1 নম্বর প্রশ্নটা লেখো, তার অ্যান্সার বলবো। 1 নম্বর প্রশ্ন বলবো, তার অ্যান্সার বলবো, তারপরে হচ্ছে 2 নম্বরে যাচ্ছি। জাইলেমের ভেসেল ফ্লোয়েম টিস্যু সমন্বিত কার্যক্রমের মাধ্যমে উদ্ভিদ তার পরিবহন কাজ সম্পন্ন করে, বিশ্লেষণ করো। অ্যান্সার কি হচ্ছে? অ্যান্সার হচ্ছে জাইলেমের ভেসেলের কাজ 31 পৃষ্ঠা প্লাস ফ্লোয়েমের কাজ 32 পৃষ্ঠা প্লাস 130 পৃষ্ঠা উদ্ভিদে পরিবহনের প্রয়োজনীয়তা প্লাস 131 পৃষ্ঠা পানি ও খনিজ পদার্থের পরিবহন প্লাস পানি ও খনিজ পদার্থের পরিবহন প্লাস কোষ রস আরোহণ। কি কি লিখলাম আরেকবার বলছি। এটার অ্যান্সারটা একটু বড় হবে,
জাইলেমের ভেসেল ফ্লোয়েম টিস্যু সমন্বিত কার্যক্রম কিভাবে পরিবহনের কাজ সম্পন্ন করে বিশ্লেষণ করো। জাইলেমের ভেসেলের কাজ 31 পৃষ্ঠা 1 লাইন বা 2 লাইন আছে, ফ্লোয়েমের কাজ 32 পৃষ্ঠা 1 লাইন বা 2 লাইন আছে, 130 পৃষ্ঠা উদ্ভিদের পরিবহন ও উদ্ভিদের পরিবহনের প্রয়োজনীয়তা, এই দুইটা প্যারা নিবা। 131 পৃষ্ঠা কোষরসের আরোহণ আর পানি ও খনিজ পদার্থের পরিবহন, এই সবগুলো পয়েন্ট মিলিয়ে এটা লিখতে হবে। অর্থাৎ দ্বিতীয় অধ্যায় আর ষষ্ঠ অধ্যায়ের সমন্বিত কোশ্চেন এটা। অ্যান্সারটা বুঝতে পেরেছো কিনা আমাকে কমেন্টস করে জানাও। অ্যান্সারটা বুঝতে পেরেছো কিনা আমাকে কমেন্টস করে জানাও। অ্যান্সারটা বুঝতে পেরেছো কিনা আমাকে কমেন্টস করে জানাও, তাহলে আমি দ্বিতীয় অংশে যেতে পারি। আচ্ছা, এখানে ইয়ানা বলতেছে যে প্যারা করে লিখবো নাকি এখানে কিভাবে লিখবে। এই জাইলেমের ভেসেল ফ্লোয়েম টিস্যু সমন্বিত কার্যক্রমের মাধ্যমে উদ্ভিদ তার পরিবহন কাজ সম্পন্ন করে। এক্ষেত্রে জাইলেমের ভূমিকা তুমি হচ্ছে দুইটা পয়েন্ট করবা, এখানে দুইটা প্যারা করবা, একটা হচ্ছে দুইটা প্যারা করবা। এই সবগুলা প্যারা থেকে হেল্প নিবা, লিখবা পরিবহনে জাইলেমের ভেসেলের ভূমিকা, এটা লিখে হচ্ছে পয়েন্ট করবা। 1 2 3 4 এভাবে পয়েন্ট করবা। তারপর হচ্ছে লিখবা পরিবহনে ফ্লোয়েমের ভূমিকা, সেখানে আবার পয়েন্ট করবা 1 2 এভাবে। এখানে লাবিব ইসলাম বলেছে টাইম পাবে কিনা, অবশ্যই টাইম পাবা, কারণ তুমি যখন হচ্ছে এই যে প্যারাগুলা পয়েন্ট করে ফেলবা তখন দেখবা হচ্ছে জিনিসটা গুছিয়ে এসেছে এবং পরিশ্রমটা মানে হচ্ছে অত বড় লেখা না। দেখো এখানে অনেকগুলো প্যারা থেকে আমি হেল্প নিতে বলেছি, আমি বলি নাই প্যারার প্রতিটা লাইন এখানে ঢুকায় দাও। প্যারার মধ্যে অনেক আজে বাজে কথা আছে যেগুলো দরকার নাই। 31 পৃষ্ঠা 32 পৃষ্ঠা 130 পৃষ্ঠা 131 পৃষ্ঠা, এই পৃষ্ঠাগুলো থেকে হেল্প নিবা, কিন্তু লিখবা পরিবহনে জাইলেমের ভেসেলের ভূমিকা, এখানে পয়েন্ট করবা, পরিবহনে ফ্লোয়েমের ভূমিকা এখানে পয়েন্ট করবা, হয়ে গেল। এখন আমাকে জানাও যে আমি দ্বিতীয় অংশে যাব কিনা, দ্বিতীয় টপিকসে যাব কিনা, 2 নম্বর কোশ্চেনে যাব কিনা। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, না বুঝার কিছু নাই অবশ্যই এখানে। আচ্ছা, 2 নম্বরে বলেছে স্ক্লেরেনকাইমা টিস্যুর গঠন ব্যাখ্যা করতে বলেছে। স্ক্লেরেনকাইমা টিস্যুর গঠনের অ্যান্সার হচ্ছে বই 29-30 পৃষ্ঠা প্লাস ক্লাস লেকচার। দেখো আমি 2 নাম্বার কোশ্চেনের অ্যান্সার বলছি। স্ক্লেরেনকাইমা টিস্যুর গঠন আমি ক্লাসে আলোচনা করেছিলাম, ক্লাস লেকচারে আমি স্ক্লেরেনকাইমা টিস্যুর ব্যাখ্যাটা পয়েন্ট করে লিখে দিয়েছিলাম। প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, অ্যাকচুয়ালি তিনটারই হচ্ছে বৈশিষ্ট্য আমি পয়েন্ট করে লিখে দিয়েছিলাম। আশা করি তোমাদের কাছে লেখা আছে। সুতরাং বই 29-30 পৃষ্ঠা থেকে আর ক্লাস লেকচার থেকে মিলিয়ে স্ক্লেরেনকাইমা টিস্যুর গঠন চিত্র সহকারে ব্যাখ্যা করবা। 2 নম্বর কোশ্চেনটা খুবই সহজ, স্ক্লেরেনকাইমা টিস্যুর গঠন ব্যাখ্যা করো, বই 29-30 পৃষ্ঠা প্লাস ক্লাস লেকচার। এসেছিল ঢাকা বোর্ড 19 সালে এসেছিল। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন বলেছে 3 নম্বর প্রশ্নের অ্যান্সার দিচ্ছি। ভেসেল আর জাইলেম ফাইবারের মধ্যে কাজের মিল আছে। ভেসেল আর জাইলেম ফাইবারের মধ্যে কাজের মিল আছে। কি কাজের মিল আছে? ভেসেল আর জাইলেম ফাইবারের মধ্যে কাজের মিল আছে। কি কাজের মিল আছে? ওরা বলেছে ভেসেল আর জাইলেম ফাইবারের মধ্যে কাজের মিল আছে। ভেসেল আর জাইলেম ফাইবারের মধ্যে কাজের মিল আছে, কিন্তু গঠনের মিল আর অমিল রয়েছে। কাজের মিল রয়েছে, কাজের কি মিল রয়েছে? 3টা অ্যান্সার হবে এখানে। প্রথমে দিবা কাজের মিল, তারপর দিবা গঠনগত মিল, তারপর দিবা গঠনগত অমিল। আচ্ছা, কাজের মিল, দুইটার মধ্যে কাজের কি মিল আছে? আমি যদি বইতে 31 পৃষ্ঠা যাই, ভেসেলে যেয়ে দেখবো পানি খনিজ লবণ পরিবহন করে অঙ্গকে দৃঢ়তা প্রদান করে। পানি খনিজ লবণ পরিবহন করে অঙ্গকে দৃঢ়তা প্রদান করে, এটা হচ্ছে ভেসেলের কাজ, বই 31 পৃষ্ঠা। আর যদি বইতে 32 পৃষ্ঠা যাই, জাইলেম ফাইবারে দেখবো পানি খনিজ পদার্থ পরিবহন দৃঢ়তা প্রদান, দুইটা কাজ মিলে গেছে, তাহলে ওদের কাজ মিল। জাইলেম ফাইবারও হচ্ছে পানি খনিজ পদার্থ পরিবহন করে, অঙ্গকে দৃঢ়তা প্রদান করে। আবার 31 পৃষ্ঠা যদি এখানে যাই, পানি খনিজ পদার্থ পরিবহন করে অঙ্গকে দৃঢ়তা প্রদান করে, কাজের মিল পাওয়া গিয়েছে। এবার গঠনগত মিল আর অমিল আছে, সেটা দেখাতে বলেছে, গঠনগত মিল আর অমিল দেখাতে বলেছে। আচ্ছা, এটা হচ্ছে হেল্প নিবা। গঠনগত মিল আর অমিল আমি বলে দিচ্ছি না, গঠনগত মিল আর অমিল আমি যে শীটটা দিব আজকে রাতে, ইনশাআল্লাহ যে শীটটা আজকে রাতে দিচ্ছি, সেখানে গঠনগত মিল আর অমিল কিছুটা দেয়া আছে, সম্পূর্ণ সুন্দরভাবে লেখা নাই, কিছুটা দেয়া আছে, বাকিটা হচ্ছে তোমরা বই ঘেটে লিখবা। বই 31 ও 32 পৃষ্ঠা, এই দুইটা মিলিয়ে লিখবা। বুঝতে পেরেছো কিনা, ক্লিয়ার হয়েছে কিনা, নেক্সট কোশ্চেনে যাবো কিনা জানাও। মাধুর্য মাহিয়ান নামে একটা ছেলে বলছে যে এখানে তো রেকর্ড হয়ে যাবে, 2-3 দিন সময় তো লেগেই যাবে। হ্যাঁ, তুমি যদি 2-3 দিন সময় দিয়ে যদি তুমি মনে করো যে দ্বিতীয় অধ্যায়ের উপর পিএইচডি অর্জন করতে পারবা, 2-3টা দিন তোমার কাছে তাহলে কিছুই না। 2-3টা দিন দিয়ে যদি তুমি দ্বিতীয় অধ্যায়ের উপর পিএইচডি অর্জন করতে পারো, আমি তো বলি যে 2-3 দিন না, তুমি 4-5 দিন লাগাও, তাও দ্বিতীয় অধ্যায়ের উপর পিএইচডি অর্জন করো এই কোশ্চেনগুলো সলভ করার মাধ্যমে। আমি বলেছি কাজের
মিল দুইটাই হচ্ছে কি কাজ করে? পানি খনিজ লবণ পরিবহন করে আর দৃঢ়তা প্রদান করে। গঠনগত মিল আর অমিল আমার শীটে কিছুটা দেওয়া থাকবে, বাকিটা বইয়ের 31 আর 30 পৃষ্ঠা 31 আর 32 পৃষ্ঠা মিলিয়ে লিখবা তোমরা। এবং আমি বলতে চাই প্রত্যেকের বাড়ির কাজটা হতে হবে আকর্ষণীয় এবং অসাধারণ, যাতে প্রত্যেকে মনোমুগ্ধকর ভাবে পরীক্ষার হলে এই কোশ্চেনের অ্যান্সার আসলে লিখতে পারো। এবার প্যারেনকাইমা টিস্যুর গঠন আর হচ্ছে বৈশিষ্ট্য এসেছে। প্যারেনকাইমা টিস্যুর গঠন বৈশিষ্ট্য আমি ক্লাসে লিখে দিয়েছিলাম। এটার অ্যান্সার প্যারেনকাইমা টিস্যুর গঠন বৈশিষ্ট্য বই 29 পৃষ্ঠা, অবশ্যই চিত্র সহকারে, প্লাস ক্লাস লেকচার, প্লাস আজকে যে শীট দিব সেই শীট। কয়েকজন হচ্ছে পিডিএফ শীট দিলে পিডিএফ শীট কিভাবে ডাউনলোড করতে হয় বা পিডিএফ শীট কিভাবে নিতে হয় সেটা বুঝে না। যারা দায়িত্ববান স্টুডেন্টরা আছো একটু দক্ষ নেট সম্পর্কে, তারা হচ্ছে যারা বুঝে না তাদেরকে একটু বুঝিয়ে দিও কিভাবে পিডিএফ শীট ডাউনলোড দিতে হয়। আরেকটা কথা থাকলো, পিডিএফ শীট হচ্ছে তোমরা চাইলে করে নিতে পারো, এই প্রিন্ট দিয়ে নিতে পারো। মাধুর্য মাইয়ান একটা সুন্দর ছেলে, ও বাড়ির কাজ করার চেষ্টা করছে। আচ্ছা, এখানে যেটা বলতে চাই, তোমরা আমি যে শীটগুলা দিচ্ছি চাইলে প্রিন্ট করে নিতে পারো। একজনের প্রিন্ট করা কষ্ট হলে ধরো একই ফ্ল্যাটে 5 জন স্টুডেন্ট থাকো বা 2-3টা ফ্ল্যাট মিলিয়ে তোমরা যেই কয়টা বন্ধু বান্ধব আশেপাশে আছো, তোমরা কয়েকজন মিলে একটা প্রিন্ট করে বাকিরা হচ্ছে ফটোকপি করে নিতে পারো। এভাবে তোমাদের সুবিধা হয়। আর যার কম্পিউটার আছে বড় কম্পিউটার আছে, তারা তো কম্পিউটার থেকেই পড়ে ফেলতে পারো। যার যেভাবে সুবিধা হয়, যে মোবাইল থেকে পড়তে পছন্দ করো মোবাইল থেকে পড়বা। এই অংশটা ক্লিয়ার কিনা, উদ্ভিদ টিস্যু ক্লিয়ার কিনা, তাহলে আমি নেক্সট টপিকে যাব। উদ্ভিদ অংশটা ক্লিয়ার হলে আমাকে বলো, আমি নেক্সট টপিকে যাই। লাস্ট অংশ, শেষ অংশ আছে, শেষ অংশে যাব। যদি এই অংশটা ক্লিয়ার হয় আমাকে জানাও। এই প্রশ্নগুলো লেখা শেষ করো, এটাই আমাদের শেষ টপিকস। বেশিক্ষণ সময় নিব না, 10:30 বেজে গেছে, তারপরে আমি 2-3 মিনিটের মধ্যে শেষ করবো ইনশাল্লাহ। আজকে তো দ্বিতীয় অধ্যায়ের শেষ দিন, একটু সময় আমরা নিতেই পারি। বাড়ির কাজগুলো সবাইকে সুন্দরভাবে করার জন্য অনুরোধ রইল আমার, কারণ এই বাড়ির কাজগুলো করার মাধ্যমে তোমরা সফলতার উচ্চতর শিখরে চলে আসতে পারো। আর 3 নম্বরে অবশ্যই চিত্র দিবা, বায়োলজি মানেই চিত্র। এখানে লাবিব ইসলাম আমাকে কোশ্চেন করলো, উদ্ভিদ টিস্যু 3 নম্বর প্রশ্ন, ভেসেল আর জাইলেম ফাইবারের কাজের মিল আর অমিলের থাকলেও গঠনগত দিক থেকে মিল অমিল রয়েছে, এটা বিশ্লেষণ করে। এটা চিত্র দিবা কেন? অবশ্যই চিত্র দিতে হবে, বায়োলজি মানেই চিত্র, বায়োলজির অলংকার হচ্ছে চিত্র। হ্যাঁ, এটাই আজকে শেষ টপিকস। আমি শেষ টপিকসে চলে এসেছি, আলহামদুলিল্লাহ আমরা শেষ করে ফেলছি আমাদের আজকের পড়াশোনা। প্রথম কোশ্চেন, ঐচ্ছিক পেশির গঠন বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। দিনাজপুর বোর্ড 2020 সালে এসেছে। ঐচ্ছিক পেশির গঠন বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। আমাদের শেষ টপিক প্রাণী টিস্যু। প্রাণী টিস্যুর মধ্যে দেখো আমি স্টার দিয়েছি পেশি আর স্নায়ু টিস্যুর মধ্যে। পেশি আর স্নায়ু টিস্যুর মধ্যে তোমরা দেখতে পাবে এখনই যে কত প্রশ্ন এসেছে এখান থেকে। ঐচ্ছিক পেশির গঠন বৈশিষ্ট্য ব্যাখ্যা করো, অ্যান্সার কি? ঐচ্ছিক পেশির গঠন বৈশিষ্ট্য ব্যাখ্যা করো, অ্যান্সার হচ্ছে বইয়ের 38 পৃষ্ঠা প্লাস ক্লাস লেকচার। ঐচ্ছিক পেশির গঠন বৈশিষ্ট্য ব্যাখ্যা করো, বই 38 পৃষ্ঠা প্লাস ক্লাস লেকচার। ঐচ্ছিক পেশির গঠন বৈশিষ্ট্য অবশ্যই পয়েন্ট করে লিখতে হবে। পয়েন্ট সাব পয়েন্ট ছাড়া বায়োলজিতে কোনো কথা হবে না, চিত্র ছাড়া কোনো কথা হবে না। আচ্ছা, হৃৎপেশি দ্বারা গঠিত অঙ্গ মাধ্যমে দেহে রক্ত প্রবাহ সচল থাকে, কথাটা বিশ্লেষণ করো। হৃৎপেশি দ্বারা গঠিত অঙ্গের মাধ্যমে দেহে হৃৎপেশি দ্বারা গঠিত অঙ্গ হচ্ছে হৃৎপিণ্ড। অ্যান্সার, হৃৎপেশি দ্বারা গঠিত অঙ্গের মাধ্যমে দেহে রক্ত প্রবাহ সচল থাকে, কথাটি বিশ্লেষণ করো। 2 নম্বর কোশ্চেন, হৃৎপেশি দ্বারা গঠিত অঙ্গের মাধ্যমে দেহে রক্ত প্রবাহ সচল থাকে, বিশ্লেষণ করো। দিনাজপুর 20, হৃৎপেশি দ্বারা গঠিত অঙ্গের মাধ্যমে দেহে রক্ত প্রবাহ সচল থাকে, কথাটি বিশ্লেষণ করো। দিনাজপুর 20, হৃৎপেশি দ্বারা গঠিত অঙ্গের মাধ্যমে রক্ত প্রবাহ সচল থাকে, বিশ্লেষণ করো। হৃৎপেশি দ্বারা গঠিত অঙ্গ হচ্ছে হৃৎপিণ্ড, যার মাধ্যমে রক্ত প্রবাহ সচল থাকে সংকোচন, প্রসারণ বা সিস্টোল, ডায়াস্টোল এর মাধ্যমে। কোশ্চেন ছিল হৃৎপেশি দ্বারা গঠিত অঙ্গের মাধ্যমে দেহে রক্ত প্রবাহ সচল থাকে, কথাটা বিশ্লেষণ করো। হৃৎপেশি দ্বারা গঠিত অঙ্গ হৃৎপিণ্ড, যার মাধ্যমে রক্ত প্রবাহ সচল থাকে সংকোচন, প্রসারণ বা সিস্টোল, ডায়াস্টোলের মাধ্যমে। এটার অ্যান্সার দ্বিতীয় অধ্যায় আর ষষ্ঠ অধ্যায় মিলিয়ে হবে। অ্যান্সার হচ্ছে বই 38 পৃষ্ঠা প্লাস 38 পৃষ্ঠা হৃৎপেশি প্লাস 38 পৃষ্ঠা হৃৎপেশি প্লাস 146 পৃষ্ঠা
রক্ত সঞ্চালন পদ্ধতি। 38 পৃষ্ঠা হৃদপেশি প্লাস 146 পৃষ্ঠা রক্ত সঞ্চালন পদ্ধতি, এই দুইটা মিলিয়ে হচ্ছে লিখবা। তাহলে 2 নম্বর কোশ্চেন কি ছিল? হৃদপেশি দ্বারা গঠিত অঙ্গের মাধ্যমে দেহে রক্ত প্রবাহ সচল থাকে কথাটি বিশ্লেষণ করো। অ্যান্সার হচ্ছে হৃদপেশি দ্বারা গঠিত অঙ্গ হৃদপিণ্ড, যার মাধ্যমে রক্ত প্রবাহ সচল থাকে সংকোচন প্রসারণ বা সিস্টল ডায়াস্টলের মাধ্যমে। অ্যান্সার দিব বই 38 পৃষ্ঠা হৃদপেশি আর 146 পৃষ্ঠা রক্ত সঞ্চালন পদ্ধতির মাধ্যমে। আচ্ছা, কোশ্চেনগুলো হচ্ছে 2 নাম্বারটা লেখা হয়েছে কিনা আমাকে জানাও। 2 নাম্বারটা লেখা হয়েছে কিনা আমাকে জানাও। 2 নাম্বারটা ক্লিয়ার হয়েছে কিনা আমাকে জানাও, তাহলে আমি 3 নাম্বারে যেতে পারি। আচ্ছা, 3 নাম্বার কোশ্চেন খুবই সহজ। অনিচ্ছিক পেশির গঠন ব্যাখ্যা করো। অনিচ্ছিক পেশির গঠন ব্যাখ্যা করো। আমি ঐচ্ছিক অনিচ্ছিক হৃদপেশি খুব রিসেন্টলি আলোচনা করেছি। অনিচ্ছিক পেশির গঠন হচ্ছে বই 38 পৃষ্ঠা প্লাস ক্লাস লেকচার প্লাস শীট। আচ্ছা, 2 নম্বরের অ্যান্সারটা আরেকবার বলতে বলছে এখানে শাফিকা ইসলাম তাসিন। বলছি 2 নম্বর কোশ্চেন হচ্ছে হৃদপেশি দ্বারা গঠিত অঙ্গের মাধ্যমে দেহে রক্ত চলাচল সচল থাকে কথাটা বিশ্লেষণ করতে বলেছে। এখানে হৃদপেশি দ্বারা গঠিত অঙ্গ হচ্ছে হৃদপিণ্ড। এই হৃদপিণ্ড সংকোচন প্রসারণ বা সিস্টল ডায়াস্টলের মাধ্যমে দেহে রক্ত চলাচল সচল রাখে। বইয়ে 38 পৃষ্ঠা থেকে হৃদপেশির কথাগুলো লিখবে এখানে, প্লাস 146 পৃষ্ঠা রক্ত সঞ্চালন পদ্ধতি আছে। অনেকে বলতে চাও 146 পৃষ্ঠা ষষ্ঠ অধ্যায় রক্ত সঞ্চালন পদ্ধতি পারি না বা ভুলে গেছি। সমস্যা নাই, তুমি কপি পেস্ট মারো, আমি বুঝিয়ে তো দিবই ষষ্ঠ অধ্যায়ে আসলে। আর 3 নম্বর কোশ্চেন হচ্ছে অনিচ্ছিক পেশির গঠন ব্যাখ্যা করো। 38 পৃষ্ঠা বই 38 পৃষ্ঠা প্লাস ক্লাস লেকচার প্লাস শীট, এখান থেকে হচ্ছে লিখে নাও। 3 নম্বর কোশ্চেন বলেছি। এবার 4 নম্বর কোশ্চেনের অ্যান্সার, হৃদপেশি দেখতে ঐচ্ছিক পেশির মতো হলেও কাজ করে অনিচ্ছিক পেশির মতো। হৃদপেশি ঐচ্ছিক পেশির মতো হলেও কাজ করে অনিচ্ছিক পেশির মতো। অ্যান্সার হচ্ছে বই 37-38 পৃষ্ঠা প্লাস ক্লাস লেকচার। হৃদপেশি ঐচ্ছিক পেশির মতো দেখতে, কাজ করা অনিচ্ছিক পেশির মতো। আমি তোমাদেরকে বলেছিলাম যে হৃদপেশি দেখতে হচ্ছে ঐচ্ছিক পেশির মতো। ঐচ্ছিক পেশিও নলের মতো, হৃদপেশিও নলের মতো। দুইটাতেই প্রস্থ বরাবর আড়াআড়ি দাগ রয়েছে, তাই দুইটাকেই বলা হয় আড়াআড়ি দাগ বিশিষ্ট পেশি বা স্ট্রিয়েটেড পেশি বা ডোরাকাটা পেশি। 3টা পয়েন্টে ভাগ করবা। দেখো, 3টা পয়েন্টে ভাগ করবা। এটার অ্যান্সারকে 3টা পয়েন্টে ভাগ করবা। হৃদপেশি ও ঐচ্ছিক পেশির গঠনগত মিল, তারপরে দিবা হৃদপেশি ও ঐচ্ছিক পেশির গঠনগত অমিল। হৃদপেশি ঐচ্ছিক পেশির গঠনগত মিল দিলা যে এটাও দেখতে নলের মতো, এটাও নলের মতো, এরও আড়াআড়ি দাগ আছে, এরও আড়াআড়ি দাগ আছে। আর তারপরে দিবা হৃদপেশি অনিচ্ছিক পেশির গঠনগত অমিল, যে হৃদপেশি নলের মতো, এটা মাকু আকৃতি, মিললো না। হৃদপেশিতে আড়াআড়ি দাগ আছে, এটাতে আড়াআড়ি দাগ নাই, মিললো না। তাহলে হৃদপেশির সাথে ঐচ্ছিক পেশির গঠনগত মিল দিবা, হৃদপেশির সাথে ঐচ্ছিক পেশির গঠনগত অমিল দিবা। এবার চিত্র হবে 3টা, চিত্র দিয়ে বলবা স্যার দেখেন চিত্রেও দেখেন অমিল আছে, চিত্রেও দেখেন হৃদপেশির সাথে ঐচ্ছিক পেশি মিলে, অনিচ্ছিক পেশি মিলে না। তারপরে 3টার কাজ দিবা, যে ঐচ্ছিক পেশির কাজ ইচ্ছার উপর নির্ভরশীল, অনিচ্ছিক পেশির কাজ ইচ্ছার উপর নির্ভরশীল না, হৃদপেশির কাজও ইচ্ছার উপর নির্ভরশীল না। 3টার কাজ দিয়ে বলবা যে হ্যাঁ কাজটা হৃদপেশির অনিচ্ছিক পেশির সাথে মিলে। এই 4টা পয়েন্টে ভাগ করবা। জানাও 4 নাম্বারটা ক্লিয়ার কিনা, জানাও 4 নাম্বারটা ক্লিয়ার কিনা, জানাও, তাহলে 5-এ যাব। 4 নাম্বার ক্লিয়ার কিনা জানালে 5-এ যাব। আচ্ছা, ক্লাসে একটা জিনিস তো বলেছি যে মায়োফাইব্রিল কি, মায়োফাইব্রিল কি আমি তো বলেছি। মোসলে আহমেদ কি ক্লাস করো না নাকি, আমি বুঝি না তো কিছু। আমি বলেছি যে পেশির মাঝখানে যে সূক্ষ্ম সুতাগুলা থাকে, পেশির ভিতরে যে সূক্ষ্ম সুতাগুলা থাকে সেগুলোকে মায়োফাইব্রিল বলে। আমি তো ক্লাসে বলেছি 1000 বার এটা। 4 নাম্বারটা বুঝতে পেরেছো আশা করছি। 5 নাম্বারটা, জীবদেহকে সচল রাখতে হৃদপেশি ও ঐচ্ছিক পেশির মধ্যে কোনটা কার্যকর বিশ্লেষণ করো। জীবদেহকে সচল রাখতে কাজ করে কোনটা, হৃদপেশি না ঐচ্ছিক পেশি? আচ্ছা, অ্যান্সার হচ্ছে ঐচ্ছিক পেশি চলাচল করতে সহায়তা করে, কিন্তু জীবদেহকে বাঁচিয়ে রাখার জন্য বেশি দরকার হচ্ছে হৃদপেশি। জীবদেহকে বাঁচিয়ে রাখার জন্য বেশি দরকার হচ্ছে হৃদপেশি। আচ্ছা, 4 নাম্বারটা আরেকবার লাগবে বলছে, হৃদপেশি দেখতে ঐচ্ছিক পেশির মতো হলেও কাজ করে অনিচ্ছিক পেশির মতো বিশ্লেষণ করো। এখানে তোমরা বই 37-38 পৃষ্ঠা থেকে 4টা পয়েন্টে ভাগ করবা। প্রথমে বলবা হৃদপেশির সাথে ঐচ্ছিক পেশির গঠনগত কি মিল আছে। বলবা হৃদপেশির সাথে ঐচ্ছিক পেশির গঠনগত মিল হচ্ছে হৃদপেশিও নলের মতো, ঐচ্ছিক পেশিও নলের মতো। হৃদপেশিতেও আড়াআড়ি দাগ রয়েছে, ঐচ্ছিক পেশিতেও আড়াআড়ি দাগ রয়েছে। এবার দ্বিতীয় পয়েন্টে বলবা হৃদপেশির সাথে ঐচ্ছিক পেশির অনিচ্ছিক পেশি, সরি হৃদপেশির সাথে এটা অনিচ্ছিক পেশি হবে, হৃদপেশির সাথে অনিচ্ছিক পেশির গঠনগত অমিল হবে। অনিচ্ছিক হৃদপেশির সাথে অনিচ্ছিক পেশির গঠনগত অমিল কি, হৃদপেশি দেখতে হচ্ছে নলের মতো, অনিচ্ছিক পেশি দেখতে হচ্ছে মাকু আকৃতি। হৃদপেশি আড়াআড়ি দাগ আছে, অনিচ্ছিক পেশিতে আড়াআড়ি দাগ নাই। তারপরে চিত্র দিবা, 3টার চিত্র দিয়ে বলবা চিত্রতেও দেখা যাচ্ছে, চিত্র থেকেও দেখা যাচ্ছে হৃদপেশির সাথে ঐচ্ছিক পেশি মিল পাওয়া যায়, অনিচ্ছিক পেশির কোনো মিল নাই। আর 3টার কাজ দিবা, ঐচ্ছিক পেশির কাজ ইচ্ছার উপর নির্ভরশীল, অনিচ্ছিক পেশির কাজ ইচ্ছার উপর নির্ভরশীল না, আর হৃদপিণ্ডের কাজও আমাদের ইচ্ছার উপর নির্ভরশীল না। তাহলে হৃদপেশির কাজ মিলে অনিচ্ছিক পেশির সাথে।
আচ্ছা, এখানে অনৈচ্ছিক হবে, যাই হোক। আর হচ্ছে তারপরেরটা, জীবদেহকে সচল রাখতে হৃদপেশি আর ঐচ্ছিক পেশির মধ্যে কোনটা অধিক কার্যকর? জীবদেহকে সচল রাখতে হৃদপেশি কাজ করবে, কারণ হাত পা না চললেও মানুষ বাঁচতে পারবে, কিন্তু হৃদপিণ্ড না চললে মানুষ বাঁচতে পারবে না। কোনটা অধিক কার্যকর? হৃদপেশি অধিক কার্যকর। অ্যান্সার 38 পৃষ্ঠার সাথে মিলিয়ে দিব হচ্ছে 38 পৃষ্ঠা থেকে দিব হচ্ছে হৃদপেশি, প্লাস 147 পৃষ্ঠা থেকে দিব হচ্ছে হৃদপিণ্ডের কাজ, প্লাস 141 পৃষ্ঠা থেকে দিব রক্তের কাজ। হৃদপেশি না চলে হৃদপিণ্ডের কাজ হবে না, হৃদপিণ্ডের কাজ না হলে রক্তের কাজ হবে না। সো সবগুলো পয়েন্টই এখানে আসবে। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, জীবদেহে নিউরন বা স্নায়ুকোষের ভূমিকা ব্যাখ্যা করো। নিউরন বা স্নায়ুকোষের ভূমিকা, নিউরনের ভূমিকা চেয়েছে। অ্যান্সার, জীবকোষে নিউরন বা স্নায়ুকোষের ভূমিকা ব্যাখ্যা করো। নিউরনের ভূমিকা হচ্ছে বই 39 পৃষ্ঠা, প্লাস দ্বিতীয় অধ্যায় আর দশম অধ্যায়ের সমন্বিত কোষের, এটা দ্বিতীয় অধ্যায় আর দশম অধ্যায়। 213 পৃষ্ঠা, মস্তিষ্কের যত কাজ রয়েছে, যেমন 213 পৃষ্ঠা, আমি যদি তোমাকে বইটা দেখাতে চাই, 213 পৃষ্ঠা মস্তিষ্কের কি কাজ রয়েছে দেখো। 213 পৃষ্ঠা দেখা যাচ্ছে মস্তিষ্কের কাজ হচ্ছে, এই যে এখানে লেখা আছে, সেরিব্রামের কাজ হলো স্নায়ু তাড়না উচ্চতর অঙ্গে প্রেরণ করে, তারপরে চিন্তা, চেতনা, জ্ঞান, স্মৃতি, ইচ্ছা, বাক শক্তি, ঐচ্ছিক পেশির কাজ সব করে। মধ্য মস্তিষ্কের কাজও আছে, এই বিভিন্ন পেশির কাজের সমন্বয়, ভারসাম্য রক্ষা করে। 214 পৃষ্ঠাও আছে, যে খাদ্য গলাৎকরণ, হৃৎপিণ্ড, ফুসফুস, গলবিল, চোখ, নাক, কান, জিহ্বা, সবগুলার কাজ। 214 পৃষ্ঠা যত কাজ রয়েছে। এই তো হচ্ছে নিউরন বা স্নায়ুকোষের ব্যাখ্যা, এটা পয়েন্ট করে দিতে হবে অবশ্যই। এই হচ্ছে আজকের আলোচনা। ফিনিশিং কথা টানবো, তার আগে জানো যে এই পৃষ্ঠা ক্লিয়ার হয়েছে কিনা। আচ্ছা, এখানে 5 নম্বরের অ্যান্সারটা আরেকবার বলতে বলছে সাফিকা ইসলাম তাসিন। 5 নম্বরের কোশ্চেনটা হচ্ছে, জীবদেহকে সচল রাখতে হৃৎপিণ্ড, হৃদপেশি আর ঐচ্ছিক পেশির মধ্যে কোনটা অধিক কার্যকরী? তুমি অ্যান্সারে প্রথমেই লিখবা যে ঐচ্ছিক পেশি তো হাত পা চালাতে সহায়তা করে, বাইরের অঙ্গকে চালাতে সাহায্য করে। হাত পা না কাজ করলেও মানুষ বেঁচে থাকবে, কিন্তু হৃদপেশি কাজ না করলে হৃদপিণ্ড কাজ করবে না। হৃদপিণ্ড কাজ না করলে রক্ত সঞ্চালিত হবে না, রক্ত সঞ্চালিত না হলে মানুষ বাঁচবে না। কিভাবে লিখবা? প্রথমে লিখবা হৃদপেশি অধিক কার্যকর। প্রথমে 38 পৃষ্ঠা থেকে হৃদপেশি দিবা। যেমন আমি বইতে 38 পৃষ্ঠা গেলাম, লিখলাম হৃদপেশি, হৃদপিণ্ড একটা নির্দিষ্ট ছন্দময় গতিতে চলে রক্ত সঞ্চালন করে। তারপরে বলবো হৃদপিণ্ড না চললে 147 পৃষ্ঠা চলবে না, হৃদপেশি না চললে 147 পৃষ্ঠা চলবে না। 147 পৃষ্ঠা যদি যাই, দেখতে পাচ্ছি যে হৃদপেশি কাজ না করলে হৃদপিণ্ড চলবে না, হৃদপিণ্ড না চললে এই রক্ত প্রবাহ হবে না, অক্সিজেন কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত চলাচল করতে পারবে না। তারপরে যাব হচ্ছে 141 পৃষ্ঠা, হৃদপিণ্ড না থাকলে হৃদপেশি না থাকলে হৃদপিণ্ড চলবে না, হৃদপিণ্ড না চললে রক্ত চলবে না, রক্ত না চললে অক্সিজেন যুক্ত রক্ত কোষে আসবে না, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত কোষ থেকে বের হবে না, খাদ্যের উপাদান কোষে আসবে না, তাপের সমতা রক্ষা হবে না, যা আছে সব। আচ্ছা, এখানে 6 নম্বরে কোশ্চেন করছে যে কোনটার চিত্র দিব, ভূমিকা ব্যাখ্যা করো। নিউরনের চিত্র দিবা সিন্যাপস সহকারে। চিত্র হবে নিউরন প্লাস সিন্যাপস, সিন্যাপস সহকারে নিউরন। অবশ্যই ফিগার দিবা সাদিয়া আফরিন। এবার আমাকে জানাও যে তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা আজকের আলোচনা থেকে। কোশ্চেন না থাকলে আমি ফিনিশিং কিছু গুরুত্বপূর্ণ কথা বলে শেষ করে দিব। আশা করছি সবার কাছে ক্লিয়ার হয়েছে বিষয়গুলো। এবার আমি তোমাদেরকে ফিনিশিং কিছু গুরুত্বপূর্ণ কথা বলি। সাইটোপ্লাজমীয় এর 5 নাম্বারটা আরেকবার বোঝাতে হবে, আহসান শিকদার বলছে। আচ্ছা, সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর 5 নাম্বারটা ও বুঝে নাই, আহসান শিকদারের জন্য একটু ধৈর্য ধরো। আহসান শিকদার বলছে যে সাইটোপ্লাজমের 5 নাম্বার, যে কোন অঙ্গাণুটা স্পিন্ডল যন্ত্র সৃষ্টিতে অবদান রাখে, কোন অঙ্গাণুটা স্পিন্ডল যন্ত্র সৃষ্টিতে অবদান রাখে। তুমি এখানে বলবা যে এটার অ্যান্সার দেওয়ার জন্য তোমার যেতে হবে বইতে, এটার অ্যান্সার দেওয়ার জন্য বইতে তুমি যাবা কোষ বিভাজনের প্রোমেটাফেজ ধাপে, 54 পৃষ্ঠা, 54 বই 54 26 পৃষ্ঠা, বই 54 আর 26 পৃষ্ঠা আমি দেখাচ্ছি তোমাকে। আহসান শিকদার তুমি মনোযোগ দাও। 26
পৃষ্ঠা 54 পৃষ্ঠা যদি আসো দেখবা প্রোমেটাফেজ ধাপে লেখা আছে কোষ কঙ্কালের মাইক্রোটিউবিউল দিয়ে স্পিন্ডল যন্ত্রের তন্তুগুলো তৈরি হয়, এটা তুমি বইতে পাচ্ছ। আর হচ্ছে লেখা আছে প্রাণী কোষে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি ছাড়াও দুই মেরুতে যে সেন্ট্রিওল থাকে সেগুলো থেকে অ্যাস্ট্রারশ্মি বিচ্ছুরণের মাধ্যমে এই স্পিন্ডল যন্ত্র তৈরি হয় প্রাণী কোষে। চিত্র দিলা দুইটার। তারপরে বইতে 26 পৃষ্ঠায় এসে দেখো কোষ কঙ্কালের যে মাইক্রোটিউবিউল এটা স্পিন্ডল যন্ত্র তৈরি করে, সেন্ট্রোজোমের সেন্ট্রিওল স্পিন্ডল যন্ত্র তৈরি করে। আহসান শিকদার তুমি বুঝতে পেরেছো কিনা আমাকে জানাবা। আহসান শিকদার তুমি বুঝতে পেরেছো কিনা আমাকে জানাবা, কমেন্টস করে জানাবা যে বুঝতে পেরেছো কিনা। তৌহিদুল ইসলাম একটা সুন্দর ছেলে। আচ্ছা, এবার আমি তোমাদেরকে ফিনিশিং কিছু কথা বলবো, মনোযোগ দিবা। আমাদের দ্বিতীয় অধ্যায়কে আমরা তিনটা ভাগে ভাগ করেছি। দ্বিতীয় অধ্যায়কে আমরা তিনটা ভাগে ভাগ করেছি। একটা অংশ হচ্ছে সাইটোপ্লাজমিক অঙ্গাণু। সাইটোপ্লাজমিক অঙ্গাণুগুলো আজকে লিখেছি, যেহেতু অনেকগুলো পড়া তাই হচ্ছে লেখাটা একটু কনজেস্টেড হয়ে গেছে, ছোট হয়ে গেছে, তাই আচ্ছা মাইমুনা বলছে এই পেজের 2 নাম্বার কোশ্চেনটা ওকে আরেকবার বলার জন্য। 2 নাম্বার কোশ্চেনটা আমি আরেকবার বলছি। হ্যাঁ, তাসনিম রহমান রিদি একটু বড় করে লেখার চেষ্টা করবে এরপর থেকে। আচ্ছা, এখানে মাইমুনা বলেছে যে 2 নাম্বার কোশ্চেনটা বোঝে নাই। বলেছে ক্লোরোপ্লাস্টের উৎপাদিত গ্লুকোজ থেকে মাইটোকন্ড্রিয়া কিভাবে এটিপি তৈরি করে। ক্লোরোপ্লাস্টের উৎপাদিত গ্লুকোজ থেকে মাইটোকন্ড্রিয়া তো এটিপি তৈরি করছে, ক্রেবস চক্র, ইলেকট্রন প্রবাহ তন্ত্র আর অ্যাসিটাইল কোয়ের সাহায্যেও তো এটিপি তৈরি করছে। তুমি দেখতে পাচ্ছ যে অ্যাসিটাইল কোয়েটা যদি দ্বিতীয় অধ্যায়ে লেখা আছে অ্যাসিটাইল কোয়ে মাইটোকন্ড্রিয়াতেও ঘটে, আর সত্যিকারের ইনফরমেশন হচ্ছে অ্যাসিটাইল কোয়ে সাইটোপ্লাজমে প্লাস মাইটোকন্ড্রিয়াতে দুইটাতেই ঘটে। তাহলে তুমি বলবা অ্যাসিটাইল কোয়েটাও মাইটোকন্ড্রিয়াতে ঘটে, ক্রেবস চক্রটাও মাইটোকন্ড্রিয়ায় ঘটে, ইলেকট্রন প্রবাহ তন্ত্রটাও মাইটোকন্ড্রিয়ায় ঘটে। তাহলে এই তিনটাই মাইটোকন্ড্রিয়ায় ঘটার মাধ্যমে শক্তি উৎপন্ন হয়। আর শক্তি উৎপন্নের খেলাটা শুরু হয়েছে, শক্তি উৎপন্নের এই খেলাটা শুরু হয়েছে গ্লুকোজ থেকে, আর গ্লুকোজটা তৈরি করে দিয়েছে ক্লোরোপ্লাস্ট। তাহলে ক্লোরোপ্লাস্ট গ্লুকোজটা তৈরি করে দিয়েছে বলেই আজকে মাইটোকন্ড্রিয়া শক্তি তৈরি করতে পারছে। তাই হচ্ছে তুমি মাইটোকন্ড্রিয়া গ্লুকোজ থেকে কিভাবে এটিপি তৈরি করে অ্যাসিটাইল কোয়ে, ক্রেবস চক্র, ইলেকট্রন প্রবাহ তন্ত্রের মাধ্যমে বইয়ের 22-23 পৃষ্ঠা প্লাস 78 পৃষ্ঠা এই দুইটা মিলিয়ে লিখবা। মাইমুনা বুঝতে পেরেছো কিনা আমাকে কমেন্টস করে জানাও। মাইমুনা বুঝতে পেরেছো কিনা কমেন্টস করে জানাও। সাথে আমি আরেকটু বলতে চাই, আজকের আলোচনা কে আমরা 3 ভাগে ভাগ করেছি। আজকের আলোচনা বা দ্বিতীয় অধ্যায়ের কোশ্চেনকে আমরা 3টা ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের পড়াশোনাকে 3টা ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, যেখানে ইম্পর্টেন্ট হচ্ছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর মধ্যে তুমি দেখতেই পাচ্ছ ইম্পর্টেন্স দিয়েছি আমি কয়টাকে, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, নিউক্লিয়াস। মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, নিউক্লিয়াস তোমরা খুব ভালো পারো, আশা করছি তোমাদের কোনো কোশ্চেন হবে না। মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, নিউক্লিয়াস এই তিনটা হচ্ছে গুরুত্বপূর্ণ, এই তিনটা হচ্ছে গুরুত্বপূর্ণ অঙ্গাণু, এই তিনটা ভালো করে পড়বা। তারপরে আমরা বলেছি উদ্ভিদ টিস্যু। উদ্ভিদ টিস্যুর মধ্যে এই কয়টা কোশ্চেন মাত্র দিয়েছি, বাড়ির কাজ করবা, সুন্দরভাবে উদ্ভিদ টিস্যু সম্পর্কে ধারণা পেয়ে যাবে ইনশাল্লাহ। এবার প্রাণী টিস্যুর মধ্যে পেশি টিস্যু আর স্নায়ু টিস্যুকে বেশি গুরুত্ব দিচ্ছি, তাহলে এগুলা বাড়ির কাজ হিসেবে করবা ইনশাল্লাহ। ছবিগুলা যারা বুঝতে পারো নাই তাদের উদ্দেশ্যে আমি বলছি, ছবিগুলো আমি একটু পরে গ্রুপে সবগুলো ছবি পোস্ট করব। যারা ভালোভাবে বুঝতে পারো নাই লেখাগুলা আরেকবার দেখে মিলিয়ে নিও, আমি ছবিগুলো গ্রুপে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আরেকটা কথা বলছি, আজকে আমি দ্বিতীয় অধ্যায়ের শীট দিব। যারা শীটগুলো বুঝতে পারো না তারা শীটগুলো ভালো করে বুঝে নেওয়ার জন্য, যারা ফ্রেন্ডরা ভালো করে শীটগুলো বুঝতে পারে বা ডাউনলোড করতে পারে তাদের কাছ থেকে ছবি নিও বা তাদের কাছ থেকে জেনে নিও। কয়েকজন আছো যাদের বাসায় প্রিন্টার আছে, যারা ছবিগুলা এই শীটগুলো প্রিন্ট দিয়ে ফেলছো, তারা বন্ধুদেরকে হেল্প দিও, হেল্প করো তো যাতে তারা ফটোকপি করে নিতে পারে, অথবা কয়েকটা ফ্রেন্ড মিলে একসাথে ছবি শীটটাকে প্রিন্ট দিয়ে তারপরে ফটোকপি করে নিতে পারো। এভাবে তোমরা একসাথে কাজ করে দলবদ্ধ হয়ে পড়তে পারো। জানো আমাদের কোচিংটা খোলা যাচ্ছে না সরকারি নির্দেশের কারণে। আমরা চেষ্টা করছি একটু বেশি সময় ক্লাস নিয়ে যেভাবেই হোক আমাদের ক্ষতিটা পুষিয়ে নেওয়ার জন্য। তোমরা চেষ্টা করবা যে বাড়ির কাজগুলো একদিনে না পারলেও 2-3 দিন মিলিয়ে সুন্দরভাবে বাড়ির কাজগুলো করে ফেলার চেষ্টা করো। একটা কথা মনে রাখবা, পরিশ্রম করলে অবশ্যই তার মূল্য তুমি পাবা ইনশাল্লাহ। আমি আমাদের সর্বোচ্চ পরিশ্রম করার চেষ্টা করব যদি তোমরা ভালো করে পরিশ্রম করতে পারো। আমি শীটটা গ্রুপে দিয়ে দিব, আশা করছি তোমরা শীটটা আর হচ্ছে বই আর হচ্ছে যেভাবে আমি লিখেছি সবগুলো মিলিয়ে সুন্দরভাবে সবাইকে বাড়ির কাজ করবা। সবাইকে বাড়ির কাজ দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আমি তোমাদেরকে পরীক্ষার খাতাগুলো জমা দিব, খাতায় কি সমস্যা আছে না আছে সবগুলোই আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। যখন সলভ ক্লাস হবে, প্রথম অধ্যায়ের সলভ ক্লাস হবে ইনশাল্লাহ,
দ্বিতীয় অধ্যায়ের বাড়ির কাজগুলো দেওয়া শুরু করো, তারপরে দ্বিতীয় অধ্যায়ের পরীক্ষাও শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা আগামী ক্লাস থেকে ইনশাল্লাহ তৃতীয় অধ্যায় শুরু করব। আজকে তাহলে এতটুকুই রেখে বিদায় নিতে যাচ্ছি। সবাই তাহলে সবাইকে আল্লাহ ভালো রাখুন। আজকে এতটুকুই থাকুক। সবাইকে জানাতে চাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সালাম দিয়েছে সবাইকে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।